সেকেন্ড ঘটনাটি আমি কয়েকদিন আগে একজনের কাছ থেকে শুনতে পাই আর কি। তো ময়মনসিংহের একটি ঘটনা, ইসমত আলী নামের একটি লোকের ঘটনা আর কি। তো সবাইকে আসসালামু আলাইকুম। শুরু করছি আমার প্রথম ঘটনা, যদিও আমার ইচ্ছা ছিল এটা রাসেল ভাই সেকেন্ডলি বলার। ওকে, ইসমত আলী যে লোকটি ছিলেন, ওই ময়মনসিংহ, আমি এলাকাটির নাম বলবো না। তো আমরা মোটামুটি সবাই জানি যে ময়মনসিংহ এরিয়া খুব আগে এরকম ডাকাতি হতো, বেওয়ারিশ লাশটা সবকিছু এই ময়মনসিংহ একটা জায়গায় পাওয়া যেত। তো সবাই অনেকেই খুব ভালো করে জানেন। তো সেইখানকারই এক ভদ্রলোক আর কি, উনি এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ইসমত আলী। তো তিনি আপনার ওই এলাকার আশেপাশে 2-3 গ্রামের খুব পরিচিত একজন মানুষ ছিলেন। তিনি লাশ ধোয়াতে পারতেন খুব সুন্দর করে। লাশের ধোয়ানো থেকে শুরু করে লাশের কাফন কাপড় পরানো পর্যন্ত, জানাজা দেওয়া পর্যন্ত, কবরস্থ করা পর্যন্ত অনেকেই তাকে নিয়ে যেত আর কি। সবাই তাকে খুব পছন্দ করতো, মানুষ হিসেবে খুব ভালো একজন মানুষ। তো এবং মানে গ্রামের বাড়িতে বিচার আচার করার জন্য মাঝে মধ্যে তাকে ডাকা হতো, ওই সালিশে বৈঠকে তাকে ডাকা হতো। তো ঘটনা ঘটে তো রাসেল ভাই অনেকদিন আগের ঘটনা, 1995-96 সালে। তার বলতে আমি সালটা ঠিক মনে নাই। তো তার পরিবার থাকতো ঝিনাইদহে এবং সে থাকতো একা ময়মনসিংহে, এবং ওইখানকার একজন লোক তাকে একটি ঘর করে দেয় থাকবার জন্য, একটি রুম। তো একদিন সকালবেলা থানা থেকে কল আসে এবং তার থানা যেতে যেতে প্রায় দুপুর 2টা-3টা বেজে যায়। থানাতে কল আসে যে তাকে একটি লাশ ধোয়াতে হবে। থানায় যাওয়ার পরে তিনি যখন ওসির রুমে গেলেন, ওসি যখন বললেন যে তোমাকে এই লাশটা ধোয়াতে হবে, তো ওখান থেকেই রাসেল ভাই মানে দুর্গন্ধ, মানে কটকটা দুর্গন্ধ। তখনই বুঝতে পারছেন যে লাশের অবস্থা খুব একটা, মানে লাশটা বাইরেই রাখা ছিল থানার বাইরে, এবং সেটা একটা বেওয়ারিশ লাশ ছিল, কোনো ক্লেইমড লাশ না আর কি। তো তার কথা হচ্ছে যে লাশের যে এত গন্ধ আমি ওই ওসি রুম থেকেই পাচ্ছি, এত দুর্গন্ধ। তো আশেপাশের লোকজনদেরকে ডাকা হলো, কিন্তু কেউ তেমন একটা সাড়া দেয়নি। তো ওইখানকার এক দারোগা, তার ওই সে যেখানে থাকে সে ওই বাড়ির, তো সে বলছে যে ওখানে তার পরিচিত একজন আছে লাশ ধোয়ায়, তো সে ওসিকে বলে তাকে নিয়ে আসে। তো যেহেতু ক্লেইমড অবস্থা নাই, পোস্টমর্টেম শেষ করার পর লাশটাকে ধোয়ানোর জন্য তাকে হস্তান্তর করা হয়। তো থানার পেছনে একটি জায়গাতে সুন্দর করে কাপড় দিয়ে লাশটাকে ধোয়ানোর জন্য তাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়। তো চারিপাশে কাপড় লাগানোর পর সে যখন তার প্রথম প্রসিডিউরে গেল, যে কাপড় মানে লাশটা ছিল একটা বস্তার মধ্যে, রাসেল ভাই বস্তা থেকে সরানোর পরে লাশের অবস্থা যেটা হচ্ছে একদম বিভৎস, চেহারা সুরত কিছুই বোঝা যাচ্ছে না। তো তাকে ইসলামের রীতি অনুযায়ী আপনার লাশটাকে ধোয়াতে হবে। তো পৌর কবরস্থানে কবরস্থ করাবে এরকম প্ল্যান হয়ে যায়। তো তাকে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় লাশটাকে ধোয়ানোর জন্য, কিন্তু রাসেল ভাই সেই অ্যাসিস্ট্যান্টও সামনে আসতে পারতেছে না, লাশটার এত দুর্গন্ধ, এবং সে মুখের মধ্যে কাপড় পেঁচানোর পরও লাশের দুর্গন্ধ যাচ্ছে না, এরকম অবস্থা। তো সে কোনো রকম লাশের গায়ে মানে শরীরে হাত দিয়ে গোসল করাতে যাবে, এমন সময় যখনই হাত মানে কোনো কিছু ধরে সেসব বডি পার্টস গুলা খুলে খুলে আসতেছে, এরকম অবস্থা। সে হাত ধরতে যায়, হাত খুলে আসছে, মানে মোটামুটি বলা যেতে পারে একটা গলিত লাশ, একদম গলিত লাশ, মানে ওই টাচ করা যাচ্ছে না এরকম কিছু একটা। তো লাশটাকে সে গোসল করায়, গোসল করানোর পরে লাশটার কাফনের কাপড় পরানো হয়। তো কাফনের কাপড় পরানোর পরে পায়ে গিট দেওয়া হয়, মাথায় গিট দেওয়া হয়। কিছুক্ষণ পর আর গিটটা থাকে না, গিটটা অটোমেটিক খুলে যাচ্ছে, একটা নিথর একা গিট খুলে যাচ্ছে, মাথার গিটটা। হঠাৎ করে এরকম গিট খুলে যাওয়া তার কাছে অসম্ভবই মনে থাকে। এটা তো অসম্ভব, একটা নিথর দেহ আপনি যদি পলিথিনের মধ্যে যদি কিছু জিনিস, অল্প একটু কিছু জিনিস ঢুকানোর পর গিট দেন, সেটা দেখবেন যে নর্মালি ওই গিটের মতোই আছে। হঠাৎ করে গিটটা তার সামনে দিয়ে পুটপুট করে খুলে যাচ্ছে, আমারও গিট দেয়, আবারও খুলে। এতদিনের অভিজ্ঞতা রাসেল ভাই সব ফিকে হয়ে গেল যে আসলে গিটটা তো হলে কেন গিটটা আমার সামনে পটপট করে খুলে যাচ্ছে কেন। তো দীর্ঘক্ষণ চেষ্টা করবার পর সে যে হার মেনে যায় যে এইভাবেই এখনকার লাশের দুর্গন্ধে থাকা যাচ্ছে না, এটাকে কবরস্থই করতে যাচ্ছে না, ওখানে এরকম একটা থাকতেই পারছে না। তো ওসিকে তো দেখাতে হচ্ছে লাশটা। তো ওসি বলতেছে যে এই লাশের গিট কোথায়? তো সে বলে যে লাশের গিট আমি দিয়ে রাখতে পারতেছি না। তো ওসির মাথার মধ্যে এটা খেলে না, সে লাশের গিট দিতে পারতেছে না, কি ধরে যাওয়ার কি আছে, কেন ফুলবে। হ্যাঁ, তো ডেড বডি আপনার পৌর কবরস্থান পর্যন্ত নেওয়ার পর ওখানে যখন লাশটাকে নামানো হয় কবরস্থানের পাশে, আগেই ওনারা ব্যবস্থা করে রাখে কবর টবর খুঁড়ে, দেখে যে স্যার রাসেল ভাই লাশের উপর থেকে কাপড় টাপড় সব খুলে একদম একাকার অবস্থা। আচ্ছা,
এমনও না যে লাশ তো আর নিজে খুলবে না, পুরো কাপড় টাপড় খুলে একাকার অবস্থা এবং সবকিছু খুলে পড়ে আছে, হাত পা এরকম মানে আলাদা আলাদা হয়ে আছে। তো তাকে তো কবরস্থ করতেই হবে। তো সে মনে করেন বেঁধে পুরো ডেড বডিটাকে বেঁধে কবরের মধ্যে নামিয়ে সবকিছু শেষ করে কবরস্থ করে দোয়া পড়ে মাগরিবের নামাজটা ওই কবরস্থানের মসজিদে পড়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে পৌঁছানোর পর রাসেল ভাই 10টা-11টা বাজে। সেদিন তার ছেলেও তার সাথে ছিল। ওই দিন তার ছেলে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং সেও ঘুমাতে ঘুমাতে বলে রাতে 11টা বেজে যায়। গ্রাম সাইড, ওখানে তেমন একটা মানে ইলেকট্রিসিটি নাই রাসেল ভাই। তো কুপির আলো হালকা হালকা জ্বলছে। হঠাৎ করে তার মানে সে মাত্র চোখ লেগে যায়, হঠাৎ করে তার চোখটা সে খোলে এবং সে উপরে যে সিলিং আমরা বলি উপরে তিনি হঠাৎ করে দেখলেন, ওই দিনই রাতের বেলা দেখলেন যে একটি লাশ তার দিকে মানে উল্টো হয়ে আছে এবং কাফনের কাপড় পরিহিত একটি লাশ, এবং লাশটির উপর থেকে পানি তার উপরে ঝরঝরে পড়লো। ওই সময় হঠাৎ করে এত পুরা পানিতে সে ভিজে গেল। তার ছেলেটাকে নিয়ে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেছে এবং সেটা সিলিং থেকে দেখতে পাচ্ছে। যে চিন্তা করা যায়, মানে আমি বলছি যারা শুনছেন তারা ভাই আমি মানে আপনি চিন্তা করতে পারতেছেন না, আপনি হয়তো চিন্তা করতে পারছেন না আসল ভাই, আপনি দেখতে পারতেছেন না, আপনি উপরে তাকিয়ে দেখেন একটা ডেড বডি ঝুলে উপরে শুয়ে আছে এবং পানি ডেড বডি মানে ওইটার থেকে পানি ঝরঝরিয়ে আপনার শরীরে পড়লো, আপনি টিকতে পারবেন না। সে ওই সময় তার রাত্রে 12টার দিকে ওইখান থেকে তার ছেলেকে নিয়ে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর আসল ভাই ওই যে উনি ওই গ্রামটা ছাড়ে এবং গ্রাম ছেড়ে সে তার ওয়াইফ যেখানে ছিল সেখানে চলে যায়। কখনো তিনি ওইখানে যান নাই এরপর থেকে, এবং এরপর থেকে আসল ভাই কখনো তিনি এরকম ডেড বডি আর ধোয়াননি। রাসেল ভাই এইটা হচ্ছে মনে করেন আমি এতদিন পর্যন্ত যেসব ঘটনা বলেছি, আমি এই ঘটনাটা আমার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আর কি। কারণ মানুষের চোখের সামনে দেখা, কারো জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার মতো ঘটনা আর কি। তো আশিক নামে এক ভাইয়ের ঘটনা বলবো। তিনি আপনার গ্রাম থেকে ঢাকায় আসে, ঢাকার একটি গণ্যমান্য কলেজে ভর্তি হয় 1991 সালে। তো কলেজে ভর্তি হওয়ার পর 1993 সালে তার এইচএসসি দেবার কথা। তো কলেজে ভর্তি হওয়ার পর তিনি একটি মেসে ওঠেন এবং ওই ভর্তি হওয়ার দিন তার সাথে একজনের পরিচয় হয়। তো সেই ভাইয়ের সাথে তিনি মেসে উঠে যান। তো মেসটা ঠিক কলেজ থেকে বেশি দূরে না, খুবই কাছে, বা 10 টাকা রিক্সা ভাড়া, তখনকার 10 টাকা। তো তিনি ওই লোকের সাথে ওই বিল্ডিং এ ওঠেন এবং বিল্ডিংটা আসলে ভাই 2 তলা। তো তারা থাকতো দোতলায়। তো 4টা রুম একসাথে এবং কমন টয়লেট একটা, এরকম আর কি। একটা রুমে 2 জনের থাকা খুবই মুশকিল। তো ঘটনার দিন চলে যায়। ঘটনার দিন হচ্ছে রাসেল ভাই ওই দিন মার্চ কি এপ্রিল হবে, প্রচন্ড মানে গরমের সময় আর কি, এবং ওই সময় আবার ঝড় বৃষ্টিও বেশি হচ্ছে। তো তার যে তার রুমটা হচ্ছে মানে স্কোয়ার রুম, তার বেডটা হচ্ছে জানালার পাশে, তার টেবিলটাও জানালার সাথেই লাগানো। তো টেবিলটা এমন হবে যে হাওয়া বাতাসটাও যেন পাওয়া যায়, পড়াশোনার সময় যেন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, এরকম আর কি। তো ঘটনার দিন রাসেল ভাই প্রচন্ড ঝড় হচ্ছিল। তো তিনি পড়তে বসেন, পরের দিন এক্সাম ছিল। আচ্ছা, তার যে ফ্রেন্ডটা ছিল সে আসতে পারেন নাই, ঝড়ের কারণে হয়তো কোথাও আটকে পড়েছে। আর তার কোনো আত্মীয় নাই যে আত্মীয় বাসায় থাকবে, সে থাকেন মেসে। তো পড়তে বসছেন রাসেল ভাই এবং জানালার পাশেই পড়তে বসছে। তো বাতাস বয়ে যাচ্ছে, তার কাছে খুব ভালো লাগছে। হঠাৎ করে মানে তার আরেকটা পয়েন্ট হচ্ছে রাসেল ভাই, ওই বাসা থেকে আর কি, উনি যে রুমে পড়াশোনা করতে, জানালা থেকে 60 থেকে 70 গজ সামনে একটি কবরস্থান আছে। আচ্ছা, সেই কবরস্থানে 4টা কবর দেওয়া। তো ওনার ভাষ্য মতে যে ওনারা সবসময় কবরস্থানের পাশ দিয়েই চলাফেরা করেন, অলওয়েজ সবাই, ওই বিল্ডিং এর সবাই। আরেকটা ছোট্ট রাস্তা আছে পেছন দিক দিয়ে, ছোট্ট একটা গেট আছে, কিন্তু ওটা ঘুরে আসতে হয়। ওই কবরস্থানের প্রথম কবরটা হচ্ছে মরহুম আজগর আলী। আমি সনটা বলে দিই, যে জন্ম হচ্ছে 1916 আর মৃত্যু 1983। আরেকজনের হচ্ছে লালসান বিবি, ওনার জন্ম হচ্ছে 1927 এবং মৃত্যু হচ্ছে 1990। এবং আর 2টো কবর আছে, ওই 2টো কবর কার এরকম কোনো নাম মেনশন করা নাই। 4টা কবর টোটাল। তো ওই দিন রাতে রাসেল ভাই পড়তে পড়তে বেখেয়ালি মন ওই কবরস্থানের দিকে চোখ পড়ার পর উনি দেখেন হঠাৎ করে চোখের পলকে ওই কবরস্থানের 4 কোণায় 4 জন মানুষ দাঁড়ানো, কোণায়। এবং ওনার চোখ একদম সবার আগে পড়েছে একটা মানুষ যে কান্না করছে হুড়মুড় করে, এবং কান্নার আওয়াজটা তার কানে ভেসে আসছে।
তিনি সাথে সাথে জানালা লাগিয়ে দেন এবং সারা রাত ঝমঝম করে বৃষ্টি পড়ে, কিন্তু সে সজাগ থাকে। পরের দিন সে এক্সামটা দিতে পারেনি এবং পরের দিন তার ফ্রেন্ডও আসলো না। সে কলেজ থেকে এসে আবারও সেই জানালা বন্ধ করে দিল, কিন্তু রাসেল ভাই পরের দিন এতই গরম পড়ে যে জানালা খুলে তাকে পড়াশোনা করতে হয়। তিনি রাত্রেবেলা ঠিক একইভাবে রাত 9টা-10টার দিকে পড়তে পড়তে একটা সময় একঘেয়েমি চলে আসে এবং তার কাছে মনে হয় না তাকাই কি পড়া অবস্থায় তার কাছে এরকম মনে থাকে, ধূর তাকাই কি হবে, কিছু হবে নাই, হয়তো কোনো লোকজন জিয়ারত করতে আসছে কবরস্থান, এটা কোনো ব্যাপার না। কিন্তু তার মনে কোয়েশ্চেন থেকেই যায়, রাত 12টা, 4জন মানুষ সাদা কাপড় পরা কিসের জিয়ারত করতে আসছে। সে আবারও চোখ পড়ে তার কবরস্থানের দিকে। প্রথমে কিছু হয় নাই, কিন্তু হঠাৎ করে তার চোখ পড়ে যে হঠাৎ করে তার চোখের মধ্যে চলে আসে যে পুরো কবরস্থানটা রাসেল ভাই সাদা কাপড় দিয়ে ঢাকা। সে এক ফাঁকে সাহস করে সে নিচে নামে কবরস্থানের দিকে এগোতেই দেখে যে আর কোনো কিছু নাই। সে ফিরে আবার তার রুমের দিকে ব্যাক করতে আসে, এমন সময় একটা ডাক আসে, আশিক। ওই পুরো জায়গায় তার নাম যে আশিক কেউ জানতো না, তার পুরো নাম হচ্ছে তৈয়বুর রহমান। আশিক নামে তাকে কেউই জানতো না, তৈয়ব নামে অনেকে ডাকতো, কিন্তু সবাইও যে তার পরিচিত তা না, কয়েকদিন ধরেই আর আসছে। সে এক দৌড়ে রুমে চলে যায় এবং রুমের দরজা জানালা সব বন্ধ করে সে শুয়ে থাকে গরমের ভেতরে। পরের দিন সকালবেলা তার ফ্রেন্ড আসে, তার ফ্রেন্ডকে সবকিছু তিনি বলেন যে এই 2 দিনে তিনি কি দেখেছেন, প্রথম দিন ঝড়ের থেকে পরের দিন পর্যন্ত। তো ফ্রেন্ড বলে, বাপ দেখো ব্যাপারটা তো অনেক ইন্টারেস্টেড, আমি খুব ইন্টারেস্টেড, আজকে রাতে দেখবো কি হয়। ওই দিন রাতের বেলা রাসেল ভাই তারা জানালা খুলে একদম ফজরের নামাজের আগ পর্যন্ত বসেছিল, কিন্তু কিচ্ছু দেখলো না, কিছু দেখতে পায়নি। অ্যাজ ইউজুয়াল 10 থেকে 12 দিন এভাবেই কেটে যায়, কিন্তু তার এই মনের অজান্তে কবরস্থানের দিকে চোখ এখনো যায় না। 12 দিন পর রাসেল ভাই তার ফ্রেন্ড তার পাশে ঘুমোচ্ছিল। ওই দিন রাতের বেলা পড়ার ফাঁকে তার অবচেতন মন আবারও সেই কবরস্থানের দিকে চোখ পড়ে এবং চোখ পড়তেই তিনি দেখেন, কিছুক্ষণ ওয়েট করবার পরে দেখলো যে কবরস্থানে সেই আগের মতো 4টা মানুষ 4 কোণায় দাঁড়িয়ে আছে এবং ওই কবরস্থানের রাস্তা, যে রাস্তা ধরে তো কবরস্থান মানে কি ওই বাসায় আসে, সেই রাস্তা ধরে পাশে একটা ডোবাও আছে, সেই রাস্তা ধরে আস্তে আস্তে করে 10 থেকে 12 জন লোক একটা লাশের খাটিয়া নিয়ে কবরস্থানের দিকে এগোচ্ছে। এগোতে এগোতে ওই কবরস্থানে ঢুকতে ছোট্ট একটা গেট পড়ে, ছোট্ট, খুবই ছোট্ট। ওইটা চাইলে আপনি পা দিয়ে লাফ দিয়ে পা দিয়ে ক্রস করে যেতে পারেন, কিন্তু ওইটার ভিতর দিয়ে একদম অনায়াসে ঢুকে যাচ্ছে কবরস্থানের ভেতরে। এবং কবরস্থানের ভেতরে ঢোকার পর সে তার মনের মধ্যে বলে, আমি এতটাই সাহস নিয়ে চেষ্টা করলাম যা আছে সব সামনে দেখবো আজকে। সে নিচে দৌড়ে যায় এবং এক কোণায় লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে কি ঘটতে থাকে আসলে, আমি দেখবো আজকে। এবং সে পৌঁছানোর পর কিন্তু কোনো কিছু ভ্যানিশ হয়ে যায় না, আসলে সব চলছিল। সে দেখে যে লাশের খাটি আছে কিন্তু কোনো লাশ নাই। আশেপাশের লোকজন দাঁড়ানো, একজন কবরও খুঁজছে, খবর করার শব্দও পাচ্ছে, মাটি উপর উঠতেছে। সে বলে যে তার মনে ওখানে ভয়ও কাজ করতেছে, আসলে কি হচ্ছে এই আজব জিনিসটা দেখারও ইন্টারেস্ট শেষ করতে যাচ্ছিল না। হঠাৎ করে সে দেখে ওই বাড়ি থেকে তারই ফ্রেন্ড আস্তে আস্তে হেঁটে হেঁটে কবরস্থানের দিকে আসছে। ওই ফ্রেন্ডটা চারিপাশ সারা শরীরে কাপড় জড়ানো, এবং ফ্রেন্ড হেঁটে আসছে এমন ভাবে হেঁটে আসছে মানে একটা রোবট হেঁটে আসছে, এবং সে কারো কোনো কথা শুনছে না, এরকম একটা। সে ডাক দেওয়ার কোনো কিছু চিন্তা করে না, কারণ ফ্রেন্ডটা ল্যাম্প পোস্টের আলোতে যতটুকু দেখা যায়, ফ্রেন্ডটা আস্তে আস্তে এগোতে এগোতে সে কবরস্থানের ভিতরে ঢুকছে এবং সে এত জোরে চিৎকার করছে যে বাঁচাও আমাকে বাঁচাও। এটা বলতে বলতে সে যে সেন্সলেস হয়ে যায়, এরপর তার কিচ্ছু মনে নাই। আসলে পরের দিন সকালবেলা তার ঘুম ভাঙে এবং তাকে ওইখানে সবাই শোয়া অবস্থায় পায়। সকালবেলা তাকে রুমে নিয়ে যাওয়া হয়, নর্মাল করা হয়। তার ফ্রেন্ড তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার ফ্রেন্ডকে সে সবকিছু বলে রাতের বেলার ঘটনা, যে আমি তোকে দেখছি। ধুর বেটা বাদ দে, এগুলি তোর ভুল ধারণা, কোনো কিচ্ছু না, তুই এগুলি বিশ্বাস করিস না, এগুলি জাস্ট মনের ভুল বলে ভুলে যা। সেদিন রাসেল ভাই আপনার জুম্মা ছিল, তো সে ফ্রেন্ডের কথা শুনে তারপরেও তার মন মানতে থাকে না। একটা সময় গোসল করে জুম্মার নামাজ পড়তে বের হবে রাসেল ভাই। সে বলে যে আমি সামনের রাস্তা দিয়ে যাবো না, কবরস্থানের সামনে দিয়ে যাবো না, আমি পিছন দিক দিয়ে যাবো। সেই পিছন দিক দিয়ে ঘুরে যে মেইন রাস্তা ক্রস করে মসজিদের দিকে যাবে। তো তার ফ্রেন্ডটা তার থেকে 2 থেকে 3 কদম এগিয়েছিল। তো সে তার ফ্রেন্ডকে ডাক দিতে যায়, এমন সময় একটা ট্রাক এসে তার ফ্রেন্ডকে এত জোরে ধাক্কা দেয়, প্রায়
200 থেকে 300 ফিট দূরে সামনে তার ফ্রেন্ডটাকে ছিটকে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন জমে যায় এবং সে খুব অবাক হয়ে এক পলকে তাকায় থাকে, আমি কি দেখলাম, আমার সামনে আমার ফ্রেন্ডটা একদম ট্রাক বাড়ি, মানে তার আপনার সামনে আপনার একটা ফ্রেন্ড যদি এরকম অবস্থা দেখতে পান, আপনি তো দৌড়ে যাবেন, খুবই স্বাভাবিক। মানে একদম ভেঙে পড়বেন, আপনি দৌড়ে যান। উনি দৌড়ে গেল, আশেপাশের লোকজনকে ভিড় ঠেলে সে সামনে গিয়ে দেখলো যে পুরো বডিটা থেতলে আছে। এবং এই ফ্রেন্ডকেই তো সে দেখেছে, এই ফ্রেন্ড গতকালকে দেখেছে সে কাফনের কাপড় পরে কবরস্থান দিয়ে এগোচ্ছে। এবং সেই ফ্রেন্ডকে দেখার পরের দিন সে সত্যিই কাফনের কাপড় পরে কবরে গেল। আপনার এই থেতলানো অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়ার পর, ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার ডক্টর, মানে উনি তো জানে আগেই মারা গেছে, কারণ আপনার ব্রেন ড্রেন নাকি রাস্তার মধ্যে বের হয়েছিল একদম। তো রাসেল ভাই এইটা ওনার মানে তার আগের দিন রাতের চাক্ষু যে জিনিসটা দেখলো, পরের দিন সকালবেলা তার। তো যে ঘটনাটা বলবো তিনি আমার পেশেন্টেরই একজন রিলেটিভ, আমি ওনার ঘটনা আগে একবার শেয়ার করেছি আপনাদের কাছে। তো মুক্তিরই যে পেশেন্ট আসছিলেন আমার কাছে, তারই আরেকজন আত্মীয়, তার রেফারেন্স এসছে আমার চেম্বারে এবং আসার পরে, এবং সে আমার কাছে পারমিশন নিয়ে ঘটনা শেয়ার করে। তো তার সাথেই ঘটা 1989 সালের সেই ঘটনাটা আমি আজকে শেয়ার করব। তো 1989 সালে উনি যখন দিনাজপুর থেকে ট্রান্সফার ওনার বাবা ঢাকায় আসেন, তখন আসে হচ্ছে কলাবাগানে, জায়গাটার নাম বলছি না, কলাবাগানে একটি বাসায় তারা ওঠেন এবং বাসাটির স্ট্রাকচার হচ্ছে দোতলা এবং নিচতলায় একটা দারোয়ান থাকে, কিন্তু নিচতলায় কোনো মানুষ থাকতো না। তো দোতলায় যখন তারা ওঠেন, তার মা বেঁচে ছিলেন না যখন আসেন। তো একটা কথা বলি যে এই ঘটনা শোনার সময় মানে আমার মনে হয় যে ভালো ফিল করার জন্য প্রত্যেকে তো নিজের বাসার কথাটা চিন্তা করতে পারে, তাই না? নিজের বাসার ভেতরটা চিন্তা করতে পারে। সবাই একটু ফিল করে যে বাসাটা এরকম হবে, তাহলে আমি একটু স্ট্রাকচারটা বলে দেই। তো বাসাটা এরকম ছিল যে বাসাটা দোতলা এবং পুরো ফুল ফ্লোর জুড়েই ওনারা থাকতেন। তো ওই বাসাটার মধ্যে 3টা রুম ছিল, 3টা বেডরুম ছিল। একটা বেডরুমে ওনার নানি থাকতো, একটা ওনার বাবা, এবং একটা যে আমি যার ঘটনা বলছি সে, আর একজন বুয়া ছিলেন তাদের বাসায়। তো ঘটনাটা শুরু হয় 1989 সালে। প্রথম উনি যখন ফিল করে, তো কলাবাগানে একটি স্কুলে সে পড়াশোনা করতেন, তখন তার বয়স ছিল রাসেল ভাই 16 বছর। তো যে যখন সে বাসায় আসে, ওই দিন যেদিন ঘটনাটি শুরু হয়, ঘটনার শুরুর দিন সে বাসায় আসে, মানে এই বাসায় শিফট করার 1 সপ্তাহ পরে, স্কুলে ভর্তি হবার 1 সপ্তাহ পরে। তো সে ঘুমিয়ে পড়ে বাসায় আসার পরে, দুপুরের যে রেস্টটা সবাই নেয়, সে যখন ঘুম থেকে ওঠে ঠিক মাগরিবের আজান দিবে আগ পর্যন্ত, সবাইকে আবারও বলি মাগরিবের নামাজের ঠিক আজানের ঠিক 5 থেকে 10 মিনিট আগে সে এরকম জিনিসটা ফিল করতে থাকে যে তার খাটের পাশে কেউ নড়ছে। তো আপনি যদি কেউ খাটের পাশে নড়ি, বুঝতে পারি যে কেউ আছে পাশে। তো সে যখন চিন্তা করলো আমার বাসায় আমার বাবা আসে রাত্রে 8টায়, আমার নানি অসুস্থ, সে হুইল চেয়ারে মুভ করে, রুম থেকে বের হতে পারে না, আর বুয়া আমার পাশে এসে শুবে না, তাহলে আমার পাশে কে? সে যখন চোখ খুলে পাশে ডান পাশে কাত হয়, সে বাম পাশে শুয়েছিল, কাত হওয়ার পরই দেখে যে তার মতো হুবহু একজন মানুষ তার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে হেসে যাচ্ছে, তো যাচ্ছে সেম তার মতো সেই একই ড্রেস পরা, ঠিক যেভাবে সে পা দিয়ে মিরর বসানো, বেডের মাঝখানে একটা মিরর বসানো। তো সে ওইটা দেখে এক চিৎকারে জ্ঞান হারিয়ে ফেলে, এবং যখন জ্ঞান ফেরে তখন সে তার বুয়াকে জিনিসটা বলে, বুয়া আমি এরকম দেখছি, বা যে সে জানানোর পরে বুয়া তার বাবাকে জানায়, এবং সে তার বাবাকে জিনিসটা আবারও পরিষ্কার করে খুলে বলে। কিন্তু বাবা তো মানার মতো মানুষ না, সে এসব জিনিস বিশ্বাস করে না এবং বলে যে তোর এটা ঘুমের কারণে হয়েছে, তুই এখন থেকে দুপুরে ঘুমা বাদ দে, দুপুরে এমনিতেই ঘুমানো ভালো না। তো ঠিক 3 দিন পর ছিল শুক্রবার, জুম্মার নামাজ পড়ে বাবা আসলেন বাসায়, এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো রুমে ছিল। তো তার বাবা দুপুরের ঘুমটা শেষ করে ঠিক আমি আবারও বলছি মাগরিবের নামাজের আগ মুহূর্তে তার যখন ঘুমটা ভাঙে, চোখ খুলে যখন বেডে উঠে বসে, তখনই দেখে যে বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু ওই বাসার কর্তা হিসেবে তিনি একাই পুরুষ মানুষ ছিলেন, ওই বাসার কোনো পুরুষ মানুষ ছিল না। একজন লোক বারান্দায় দাঁড়িয়ে আছে এবং উল্টো হয়ে। সে যখন সামনে উঠে, মানে হকচকিয়ে উঠে সামনে যায়, যার বলে আপনি কে? তো ফট করে লোকটা যখন ঘুরে, তখন দেখে অপলক দৃষ্টিতে সেই তার মতোই একটি মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে। এইটা দেখে সে দৌড়ে নিচে যায়। নিচে যে আপনার কর্মরত দারোয়ান ছিল, তাকে বলে এই ঘটনা। তো দারোয়ান উপরে উঠে এসে দেখে কেউ নাই। তাহলে আমার মেয়ে যেটা দেখেছে সেটা কোনোভাবে মিথ্যা না, তো তুমি আমাকে বলো এটা সলিউশন কি? তো বলে যে আপনি এই কাজটা করতে পারেন, নতুন আসছেন তো, হতে পারে এরকম কোনো সমস্যা, বা আপনি জাস্ট কারো মানে শরণাপন্ন হন। তো সে একজনের ঠিকানা দেয় ডেমরায়। তো ডেমরায় এক হুজুরের ঠিকানা দেওয়া হয়। তো সেই হুজুরের কাছে যাওয়ার পরে তাকে খুঁজে পায় না, মানে সে ওই মুহূর্তে ওই জায়গায় ছিলেন না। তো তার অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দেখে সাথে সাথে বলে যে আমি আপনাদের বাসায় যাবো, এবং কোনো কিছু বলার সুযোগও দেয় নাই যে কি ঘটেছে কি না, বলে চলেন। লোক তাদেরকে বলে চলেন, আমি ওনারই অ্যাসিস্ট্যান্ট।
তো সে যখন আপনার কলাবাগান আসে পরে বাসায় ঢোকার সাথে সাথেই বলে যে আমি গেট দিয়ে ঢুকবো না। বলে যে না, কেন আপনি ঢুকবেন না? বলে আপনি আমাকে কলাপসিবল গেট দিয়ে না ঢুকে বাইরে বসার ব্যবস্থা করেন। তো বাইরে যখন সে বসে পুরো বাড়িটা চোখ বন্ধ করে ফিল করছিল, তখন সে বারবার মানে ওই লোকের দিকে তখন যখন চোখ পড়ে, ওখানে ওই ফ্যামিলির সবাই প্রস্তুত ছিল, নানি আর বুয়া ছাড়া উপস্থিত ছিল ওই মুহূর্তে। তখন দেখে যে ওই লোকটি চোখ বন্ধ করা অবস্থায় বিড়বিড় করে কি জানি পড়ছে এবং বারবার জিহ্বা বের করছে। সেই হুজুরটা। তো এখন যেটা বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনলে খুবই ভালো। এখন উনি যেটা করে, সে বলে যে আমি তো এই বাসায় ঢুকবো না, আমি এখন পুরো বাসা হাঁটবো পিছন দিয়ে। হুজুর বলছেন। তো সে ডান হাত যেদিকে ছিল সেদিক থেকে পুরো বাসাটা আস্তে 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 একটু পানি ছিটিয়ে ছিল। বলে আমাকে আগেই বলেছিল যে আমাকে এক গ্লাস পানি দেন। তো পানিটা ছিটিয়ে সারা বাসা যখন ঘুরে তাদের কাছে আসার ওই মুহূর্তে তার রক্তবমি বের হওয়া শুরু করে। হুজুরের হঠাৎ করে রক্তবমি, এবং এমন রক্তবমি দেখে সবাই ভয় পেয়ে যায়। তো ধরে তাকে পাশেই একটা হসপিটালের কাছে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে লোকজন মুখ পাশ করতে ওইখানে হসপিটালে তার মৃত্যু ঘটে। কর্তব্যরত চিকিৎসক বলে যে না, উনি বেঁচে নাই। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওনার কোনো অস্বাভাবিক মৃত্যু না আসলে ভাই। ওনার জাস্ট ব্লাড প্রেশার ছিল, আর কিচ্ছু ছিল না, কোনো প্রবলেম ছিল না। না হার্ট অ্যাটাক, কোনো ব্রেন স্ট্রোক, না কোনো ধরনের সিরেব্রাল হিমোরেজ বা কিছু বলেন অনেকে ইন্টারনাল ব্লিডিং যেটা হয় আমাদের শরীরের ভেতরে, এরকম কোনো কিছু। আপনি একজন ডাক্তার হিসেবে আরো ভালো বলতে পারবেন সেটা, মানে সেরকম ধরনের কোনো কিছু আভাস পাওয়া যায়নি। তো ওনারা ওখান থেকে চলে আসে এবং তার আত্মীয় স্বজন এসে, মানে তার লোকজন এসে যখন তার ডেড বডি নিয়ে যায়, সে আর ওটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করেন এবং কেউ তাকে একটা মাত্র কথাও জিজ্ঞেস করে নাই যে উনি কিভাবে ওনার এরকম হলো। তারপর বাসায় আসার পরে এরপর থেকে রাসেল ভাই শুরু হয় ঘটনার পর ঘটনা। এই হুজুর থেকেই ঘটনায় ঢুকছি আমরা আসলে। আমরা তখন বললাম, স্টার্টিংটা বললাম, ওই দিন রাতের বেলা রাসেল ভাই যেদিন হুজুর এসেছিল, সেদিন রাতের বেলা হঠাৎ করে কাজের বুয়ার ঘুম ভাঙে রাত 2টার দিকে। ঘুমটা এরকম ভাবে ভাঙে যে কাজের বুয়াকে কেউ ডাকছে রুম থেকে। তখন বুয়া যখন ঘুমটা ভেঙে পরিষ্কার ভাবে জাগে, দেখে যে যার ঘটনায় বুঝি তার নাম তুলি, তার রুম থেকে একটি শব্দ ভেসে আসছে এবং বুয়াকেই ডাকছে। বুয়াটি যখন দরজার কাছে যায়, দরজা দুবার নক করে, কিন্তু কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই। আবার বুয়া মনে করে যে এটা তো ঘুমের মধ্যে হতে পারে, আমি আমার রুমে চলে যাই। এবং নক তখনও চলছে না, তখন রাসেল ভাই নক ছিল না। বুয়া তখন রুমে এসে পড়ছে। রুমে আসার পরে সে আবার যখন তার নিজের পজিশনে ঘুমোতে যায়, তখন আবারও সাউন্ড আসে নকের ভিতর থেকে ডাকছে বুয়াকে, এই বুয়া দিকে আসো, এরকম কিছু একটা। তো সে যখন কাছে যাওয়ার পর দেখে যে শব্দ নাই। তো সে জাস্ট কৌতূহল বশত দরজাটা খোলার পরে তার পায়ের মধ্যে কিছু একটা আটকায়। তো সে যখন হাতের কাছে সুইচ ছিল, তো যেহেতু জানে, লাইট জ্বালানোর পর দেখে যে পায়ের সামনে তুলি পড়ে আছে। এবার তুলির ঘটনা বলি। 3 দিন পর যখন হুশ আসে হসপিটালে তুলির, তো সে যখন শঙ্কামুক্ত হয় এবং ডাক্তাররা বলে যে এটা কোনো রিজন না, এমনি হয়তো বা কোনো কিছু তো দেখে ভয় পেয়ে গেছে। এবার তুলির কথা বলি। সে আপনার ওই দিন রাতের বেলা ঠিক বুয়ার ঘুম ভাঙার আধা ঘন্টা আগে তার ঘুম ভাঙে, বলে রাত 1টার দিকে ঘটনা। আর বুয়া তো বলতেছে বুয়ার ঘটনা অনুযায়ী রাত 2টার দিকে ঘটনা ঘটেছে। তো সে বলে যে রাত 1টার দিকে হঠাৎ করে আমি খুব সজোরে শব্দ পাই, আমার ঘুম ভাঙে এবং শুনতে পাই যে আমাদের ওই রুম থেকে বুয়া ডাকছে। আমি দরজাটা খুলি, বুয়া চিৎকার করছে, কিন্তু দরজা খোলার সময় নিচ থেকে দেখি যে ড্রয়িং রুমের লাইটটা জ্বালানো। আমি যখন দরজাটা খুলে যখন ড্রয়িং রুমে ঢুকি, যে জিনিস দেখার জন্য রাসেল ভাই আমার নিজেরই বুক কাঁপছে, যে জিনিস দেখার জন্য আমি কখনো মানে বুঝি না এগুলি আমি দেখতে পারি কখনো, বা এগুলি মানুষ কি দেখে আদৌ, সে তার ড্রয়িং রুম ভর্তি কোনো ফার্নিচার নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই ড্রয়িং রুম ভর্তি লাশের পর লাশ, ডেড বডি স্তূপ আকারে। আপনি দেখবেন যে গাড়ি যেরকম আপনার যেখানে ঠিকঠাক করে স্তূপ আকারে রাখে নষ্ট গাড়িগুলো, ঠিক তেমনি ডেড বডিজ গুলা স্তূপ আকারে পুরো রুম ভর্তি। ওই জন্যই বললাম যে শুধুমাত্র ইমাজিন করুন যে এটা দেখার পরে সে সাথে সাথে তার রুমের দরজা লাগানোর পরে, যেটা আমি রাসেল ভাই আপনাকে বলি না, আসল মিস্টিং ঘটনা যেটা আমি আপনাকে বলি নাই, সে যখন দরজা লাগানোর পর দরজা লাগিয়ে ভয় জোরে নিঃশ্বাস ফেলেছে, তখন তার বেডের মধ্যে একটা মেয়েকে দেখতে পায় এবং যার সারা শরীর থেকে রক্তই পড়ছে, শুধু রক্তই পড়ছে এবং হাসছে, যে দাঁতগুলো সব লাল লাল রক্তে আছে। এবং এত বিচ্ছিরি ঘটনা দেখে সে ওরকম সে জ্ঞান হারিয়ে ফেলে। তো যখন হসপিটালে উঠে, তখন তার বাবা বলে না, এরকম ভাবে আর কোনোভাবে থাকা সম্ভব না, আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। তো এই বাড়ির যিনি মালিক, তিনি একজন ডক্টর, এবং যখন মালিককে বলা হয় যে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, আপনাদের বাসায় শুক্রবারে দাওয়াত রইল।
তো শুক্রবারে যখন দাওয়াত দিলেন ওই লোকটি তাদের বাসায় আসে এবং দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তাকে বিষয়বস্তু সব খুলে বলেন যে এই ঘটনা আমরা ঘটছে আপনাদের বাসায়, আমরা এই বাসাটা থাকবো না। অ্যাডভান্স রিলেটেড কথাবার্তা বলতে বলতে এমন সময় বুয়ার চিৎকার দিয়ে বুয়ার বলে যে তাড়াতাড়ি আমার কাছে রুমে আসেন, মানে তখন জাস্ট বাড়ি ছাড়ার কথা বললো। তো রুমে যাওয়ার পর দেখলো তার নানি, যে উনি তো মুভ করতে পারতেন না, হুইল চেয়ারে মুভ করতেন, বয়স অনেক ছিল। তো দেখলেন নানি মাথা, মানে খাটের কর্নারে মাথাটা ঝুলে আছে, মানে বিচ্ছিন্ন না, মানে মাথাটা ঝুলে আছে আর শরীরটা বেডের উপরে চুলগুলো ঝুলছে। এই অবস্থায় পুরো নানির শরীরটা পুরাটা নীল হয়ে গেছে আসলে, এবং হাত ধরে দেখলো যে নানির পালস ধরে দেখলো নানি আর বেঁচে নেই। ডক্টর ছিল, সে ছিল ওই মুহূর্তে, সেই নিশ্চিত করেন ব্যাপারটা। তো নানি আর বেঁচে নেই। ওই মুহূর্তে ওই দিনই নানিকে তারা হারায়। তো ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং হঠাৎ কোনো কজ নাই, কোনো কারণ নেই, হঠাৎ। তো এটা নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশনে না, যে নানির কবর দাফন শেষ করে আসার দিনের ঘটনা ওই দিনই আবার বলছে রাসেল ভাই। ওই একই দিনে রাতের বেলা যখন ওনার নানিকে কবর দিয়ে আসে এবং রাতের বেলা যখন কান্নাকাটি করে ড্রয়িং রুমে আবার রাসেল ভাই হুজুররা কিন্তু আপনার কোরআন শরীফ পড়ছে। তো উনি তুলি যে রুমে ঘুমিয়েছিল সেই রুমে হঠাৎ করে রাত্রে 3টা, 3:30টার দিকে ভাঙে। আর কিছু হুজুর রাসেল ভাই ঘুমিয়ে পড়েছিলেন। তো ড্রয়িং রুম থেকে কিছু হুজুরের কোরআন শরীফের সাউন্ড আসছে। এমন সময় একটি অদ্ভুত সাউন্ড আসে যে এই তুলি দরজা খোল। অদ্ভুত সাউন্ডটা তার নানির সাউন্ড, নানির কণ্ঠের সাউন্ড। তাই না, এই তুলি তোর দরজা খোল। সে ঘুম ভাঙে এবং সে আমাকে বলে যে আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আমি কিন্তু সশরীরে সজাগ, আমার একটু অন্য মনস্ক ছিলাম না, আমি খালি নানির কথাই চিন্তা করছিলাম। কিন্তু ঘুম ভাঙার পর আমি পুরো ক্লিয়ার ভাবে শুনতে পাই নানি আমাকে ডাকছে, দরজা নক করে। প্রথমবার কে জিজ্ঞেস করার পরে প্রথম 2 মিনিট কোনো কথা বলেনি। এরপরে সে বলে এই তুই দরজা খোল। তখনই তার কান্নাকাটি, জোরে জোরে চিৎকার শুরু হয়ে যায় এবং বাসায় এসে বাবা রেস্কিউ করার পর বাবা আবার ঘুমিয়ে পড়ে। ঠিক ভোরবেলা ফজরের আজানের সময় আবার একটা চিৎকার কি রুমে যাওয়ার পর দেখে তার বাবার ঠিক একইভাবে মৃত্যুটা ঘটে, ঠিক যেভাবে তার নানি মারা গেছে। একদম, মানে সেই একই দিনে একই বাসায় একইভাবে। জি, এবং তার মানে যে শকটা তিনি পেয়েছেন, তিনি 1 মাস কারোর সাথে কথাই বলতে পারেননি। তো আপনার পুরো বডিটা নীল হয়ে গেছিল একইভাবে। তো যিনি কথাটা বললেন তার অবস্থা তো বোঝেনি রাসেল ভাই কি অবস্থা। তো যখন সবকিছু নর্মাল হয়, সবাই তাকে বুঝিয়ে টুঝিয়ে নর্মাল করে 1-2 মাস পর যখন সেই বাসায় আপনার ফার্নিচার গুলো নিতে আসে রাসেল ভাই, একটা ফার্নিচারও নিতে পারে না কেউ, নট আ সিঙ্গেল ফার্নিচার নড়াতেই পারে না। সবচেয়ে আজব, প্রথমে 7 জন আসে, পরে 10 জন, পরে 50 জন, পরে 70 জন। একটা বান্দা ওইখানকার আপনার একটা ফার্নিচার মুভ করতে পারেনি। তো এখানে একটা আমি ইনভেস্টিগেট করতে যখন আমি এলাকায় যাই, সে যখন আমাকে ডাকে, সেই আশেপাশেই থাকে, আমি জায়গাটার নাম বলবো না, সে আমাকে বলতে বারণ করেছেন। তো আমি ওই এলাকায় যাই এবং ওয়ান অফ দা যে আপনার ফার্নিচার সরাতে এসেছিল সেখানে একটা পানের দোকান নিয়ে বসছে। তো তার সাথে পানের দোকানের ব্যবসায়ী, হ্যাঁ, ওখানে অনেকেই তাকে চেনে। তো সে আমাকে বললেন যে হ্যাঁ, আমি একটা আলমারি সরাতে গেছি, আমরা 4 জন মিলে সে আলমারি উঠাতে পারি না, অথবা 2 জন মিলে আলমারি উঠে ফেলি। যখন 4 জন মিলে পারি না, তখন 10 জন আসছে, তাও পারি না। শুধু লাস্ট মোমেন্টে যখন বাসাটা ছাড়ে তুলি, তখন সারা মানে খালি তার জামা কাপড় ছাড়া কিছুই নিতে পারে না বাসা থেকে, কোনো ফার্নিচার নিতে পারে না। এটা কোনো ব্যাখ্যাও কোন নাই। এবং ব্যাখ্যাটা কি আমি রাসেল ভাই লাস্টে একটু ক্লিয়ার করে বলি, যে দারোয়ানটা কাজ করতো সেই দারোয়ানটা ঠিক 2 মাস পরে, ওনারা বাসা যখন লিভ করে ঠিক 2 মাস পরে উনিও চাকরি ছেড়ে দেয়। কিন্তু দারোয়ানটা চাকরি কেন ছাড়ে, এই জিনিসটা তখন কাছেই স্কুলে পড়তো। তো দারোয়ানটার সাথে তার একদিন দেখা, সে অন্য বাসায় থাকে, অন্য বাসায় দারোয়ান হিসেবে আছে। সে বলে যে আমি প্রায় সময় বাসাটা ঠান্ডা পেতাম এবং ছাদের উপরে আমি কাউকে দেখতে পেতাম, কিন্তু বুঝতাম না এটা কি মানুষ না কিছু। তো আপনাদের সাথে এত বড় বড় ঘটনা ঘটার পরে আমি ভাবলাম যে এখানে থাকাটা সেফ না, আমি বাসাটা ছেড়ে দিই। স্টিল নাও যতদিন পর্যন্ত ওখানে অ্যাপার্টমেন্ট হয় রাসেল ভাই, ওই বাসাটা খালি ছিল। এখন ওখানে অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, অনেকে সবাই চিনতেও পারে সেই অ্যাপার্টমেন্টের নাম, আমি বলবো না সেটা। আমি জায়গাটা গেস করতে পারছি কোন জায়গা দিয়ে মানে যেতে হবে সেটা, এবং আমি ওই যদি মানে এতক্ষণ পর্যন্ত বুঝি নাই, যখন আপনি অ্যাপার্টমেন্টের কথা বললেন তখন আমি বাসাটা একদম পরিষ্কার বুঝতে পারছি। অ্যাপার্টমেন্টে খুব বেশি দিন হয়নি, হয়তো খুব বেশি হলে 2-3 বছরের মধ্যে চলে, 3-4 বছর। রাইট, আমি বাসাটা চিনতে পেরেছি খুব ভালোভাবে। এবং তার পাশে আমার একটা রিলেটিভের বাসা আছে, সো আমি
আমি তাকে জিজ্ঞেস করে আরো বেশি জানতে পারবো এই বিষয়ে। তো এখন এরপর থেকে তিনি জাস্ট একটু ফিনিশ করে দিই, তাকে একটু ধন্যবাদ জানাচ্ছি তার এত এত ডেয়ারিং একটা ঘটনা আমাকে শেয়ার করার জন্য। মূল ঘটনা যে উনি বলেছেন পরে খালার বাসায় থেকে বড় হন, পরে খালাই তাকে বিয়ে দেন এবং মানে ওই অ্যাপার্টমেন্ট না হওয়া পর্যন্ত পুরো জায়গাটা ওরকম ফাঁকাই ছিল, কোনো ফার্নিচার সহই ছিল। হ্যাঁ, ওর কোনো মানুষ ছিল না, আচ্ছা, ফার্নিচার সহই ছিল। ফার্নিচার শহর ছিল, পরে সেটা সরাতে পেরেছে। দ্বিতীয় ঘটনাটিও আমার বেশ আগের ঘটনা, 1993 সালের ঘটনা বলবো। আচ্ছা। তো এর আগে যে ঘটনাটি পেয়েছি কিভাবে তার ওয়েটা একটু বলে দিই আপনাদের সবাইকে। রিসেন্টলি আমি একটু নারায়ণগঞ্জে গেছিলাম ফুপির বাসায়। তো নারায়ণগঞ্জ থেকে আসবার সময় আপনারা জানেন এখনকার রাজনৈতিক পরিস্থিতি যে এখন এত ট্রান্সপোর্ট পাওয়া যায় না। তো আমি কোনোভাবে রাস্তার মধ্যে একটি অ্যাম্বুলেন্স পেয়ে যাই এবং সেটি একটা লাশবাহী গাড়ির অ্যাম্বুলেন্স। তো আমি তার সাথে মানে অ্যাম্বুলেন্সে উঠি, বেশ ভালো ভাড়া দিয়ে উঠি ধানমন্ডি আসার জন্য। তো আমার সাথে একজন ওঠে, সেও আরেকজন কাস্টমার পায়। তো একসাথে বসে আসার সময় সে আমাকে বলে, তো লাশের গাড়িতে বসে আছি, আপনাকে একটা ঘটনা বলি, শুনবেন? তো অনেক অনেক বড়, তো রাস্তায় অনেক জ্যাম ছিল। তো যাত্রাবাড়ি আসার আগেই তাদের ঘটনাটি শুনে ফেলি আমি। ঘটনাটি ঠিক এরকম যে উনি যখন আপনার স্টেশন মাস্টার ছিলেন, স্টেশন মাস্টার ছিলেন, ওকে, উনি নরসিংদী যে স্টেশনটা আছে সেখানকার স্টেশন মাস্টার ছিলেন। আচ্ছা। তো 1993 সালে রাসেল ভাই এত ভালো ট্রেন ছিল না তখন, ম্যাক্সিমাম ট্রেন ছিল লোকাল ট্রেন আর কি। তো ঢাকা থেকে আগত একটি ট্রেন আসার কথা ছিল রাতের 2:30টার দিকে। আচ্ছা। সে তখন স্টেশনে এবং রাত 2:30টার দিকে ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে রাসেল ভাই। আচ্ছা। চারিদিকে প্রচন্ড বৃষ্টি, শুধু বৃষ্টি, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আশেপাশের লোকজন যে কজন ছিল সবাই ঘুমেছিল এবং যে লোকটি ট্রেন কন্ট্রোল করে, পতাকা নাড়িয়ে আমরা সবাই দেখেছি, সেই লোকটিকে সে পাচ্ছে না। তো সে তার রুমে গিয়ে সিগারেট নিয়ে এসে আবার প্ল্যাটফর্মে আসার পরে সে দেখতে পায় যে ইলেকট্রিসিটি চলে গেছে। তো ওই মুহূর্তে আস্তে আস্তে করে একটি শব্দ তিনি বাম পাশে শুনতে পেলেন, যেখানে এমন হচ্ছে যে একটি ট্রেন আস্তে 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 করে তার সামনে এসে থামলো, প্ল্যাটফর্মের সামনে, তার সামনে এসে থামলো। তো এরকম কখনো হয়নি, তার 20 বছরের এক্সপিরিয়েন্সে সে এরকম কখনো দেখেনি যে একটি ট্রেন আসার আগে অনেক সিগন্যাল দেয়, হুইসেল দেয়, সামনে একটি লাইট থাকে। বাট এই ট্রেনটি মানে টোটালি অদ্ভুত, মানে কোনো কিছুই নাই রাসেল ভাই। উনি বলছে যে উপরে আল্লাহ নিচে আমি। ভাই, আমি যখন ট্রেনটা দেখি আমি আপনার ইঞ্জিন রুমে ঢুকি, যেখানে কোন ড্রাইভার থাকে। তো ঢুকে দেখে যে কেউ নাই, আসলে একটা লোকও নেই। সে যখন নামে প্রথম বগিটা চেক করে। এখন যেমন ট্রেনের একটা বগি থেকে একটা বগিতে যাওয়া যায়, ওই সময় এই ব্যবস্থাটা ছিল না, তো বন্ধ থাকতো, ক্লোজ ছিল। তো সে একটা বগিতে চেক করলো যে একটা মানুষও নেই। এর আগে একটা জিনিস আমি মিস করে গেছি রাসেল ভাই, ট্রেনটি আসার পর সে আধা ঘন্টা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, বা ট্রেন থেকে একটা মানুষ নামে নাই, ট্রেনটা ছাড়ছেও না, কিছুই ছাড়ছে না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। সত্য সে ট্রেনে একটা প্রথম বগিটা চেক করলো, দ্বিতীয় বগি চেক করলো, 6টা বগি ছিল ট্রেনের সাথে, এবং লাস্ট বগিতে যখন সে চেক করে দেখলো কেউ নাই, লাস্ট বগিতে সে যখন ঢুকে দেখলো একজন মানুষ বসে আছে। সে টর্চ মারার পর দেখতে পেলো এবং সেই মানুষটি একটি মহিলা মানুষ, কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই বা এরকম স্ট্রাকচারও সে কোনো কিছু শো করছে না। তো সে খুব ভয় পেয়ে যায় এবং ট্রেন থেকে নামতেই তার রুমে যায়, ওটা মানে বাঁশি নিয়ে আসতে দেখে ট্রেনটি ওখানে নাই। তো আমাদের রেল লাইনে যদি ট্রেন লাস্টে যেতে থাকে, একটা ট্রেল তো আমরা পাবো যে চলে যাচ্ছে ট্রেনটা, এত তাড়াতাড়ি ইঞ্জিন স্টার্ট দিতে হবে, তারপর আস্তে আস্তে আগাবে, ফট করে তো চলে যাবে না। ওই ট্রেনটি আর পেল না এবং তার 20 বছরের এক্সপিরিয়েন্স ওই দিন তার প্রথম ধাক্কা যে এরকম কোন একটা ট্রেন দেখলাম যে ট্রেনটি এসে আমাকে ট্রেনে উঠালো, নামলাম, ট্রেনটি চলে গেল। আচ্ছা। এবং ট্রেনটির নামটি সে ভালো করে মার্ক করে রেখেছিল, আমি আসলে বলি রাঙা এক্সপ্রেস। লাস্ট 100 বছর লাস্ট বাংলাদেশে কোনো রাঙা এক্সপ্রেস নামে কোনো ট্রেন ছিল না। তো সে অনেক অবাক হয় এবং সে কাউকে বলতেও পারে না তার প্রফেশনের কথা, এবং সে নিজের মধ্যে রাখতে পারছিল না। তো এর মধ্যে কোনো কিছু হয়নি। ঠিক 1 বছর পর আসলে ঠিক একই দিনে 1 বছর পর, সেদিন পূর্ণিমা, আলো মানে সূর্য ছিল, চাঁদ ছিল আসলে, তো আপনার সে প্ল্যাটফর্মে আবারও যাওয়ার পরে দেখে যে তখন ইলেকট্রিসিটি ছিল, কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ছিল না, কিন্তু হঠাৎ করে একটি ট্রেন আসে, ট্রেনটি আস্তে 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 তার সামনে আসে এবং ট্রেন থেকে আসলে আগের মতো কোনো মানুষ নামে না, ঠিক একইভাবে আগের মতো খালি। তো সে আবারও ইঞ্জিন রুম চেক করলো, দেখলো কেউ নাই, আগের মতো একে একে প্রতিটি বগি চেক করলো, কেউ নাই। লাস্ট বগিতে সে যখন দেখলো, মানে উঠার সাথে সাথে দেখলো যে 6জনের মতো মানুষ বসে আছে, কিন্তু কারো মাথা সাথে নাই। 6জন বসে আছে এবং সবাই জানালার দিকে কিন্তু বডি ফেস করে আসলে, সে কোনো মাথা দেখছে না।
এইটাই বলে ও মাগো বলে সে যখন ট্রেন থেকে নামতে যাবে ওই মুহূর্তে ট্রেনটি এত জোরে ছেড়ে দেয় সে আর নামার সাহস পায় না। আমি সারা শরীরে ফিল করছি এটা স্বপ্নও তো হতে পারতো, কিন্তু না, আমি তো বাস্তব, আমাকে ট্রেন নিয়ে যাচ্ছে এবং এত জোরে। রাসেল ভাই, বাংলাদেশে আগামী 100 বছরের মনে এত স্পিডি ট্রেন আসবে না, তার মতে, তার ভাষ্য মতে। আমি এতদিন চাকরি করলাম, এরকম কোনো ঘটনাও শুনি নাই, তা আমার সাথেই ঘটতেছে, বাট এত জোরে ট্রেনটা যাচ্ছে আমি ট্রেন থেকে নামতে পারছি না। আর ওই মুহূর্তে ওই লোক যারা ওই মুহূর্তে ট্রেনে বগিতে ছিল তারা তার কাছে আসছিল এবং তারা এত আস্তে আস্তে কাছে আসছে এবং হঠাৎ করে একটি বিকট আওয়াজ হয়। আওয়াজের পর দেখা যায় যে সামনে যেসব বগিগুলো আছে সব লাইনচ্যুত হয়ে যাচ্ছে এবং তার যে বগিটা পাশের খাদে পড়ে যায়। খুব অদ্ভুত ব্যাপার এটা। খাদ থেকে সে যখন উপরে ওঠে, একটু উঁচু জায়গা, মনে করে একটু টিলার মতো, রেল লাইন মানে রেল ট্র্যাকটা একটা টিলার উপরে, এরকম আর কি উঁচু জায়গা, সে যখন উপরে ওঠে, রেল লাইনের উপরে ওঠে, সে নিচে তাকিয়ে দেখে ওই ট্রেনটি নাই রাসেল ভাই। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে ওই যে মহিলাটাকে 1 বছর আগে দেখেছিল সেই মহিলাটা তার দূর থেকে দেখে যে ওই রেল লাইন মানে ওই রেল লাইন ধরে দূর থেকে দেখে তার কাছে আসছে। এই দেখে সে ওই রেল লাইন ধরে উল্টো পথে দৌড়াচ্ছে, তো দৌড়াচ্ছে, এত জোরে দৌড়াচ্ছে মানে আমার শক্তি কি বেড়ে গেল নাকি আমি জানি না, এত জোরে দৌড়াচ্ছে এবং দৌড়ানো অবস্থায় সে কিছু সুগন্ধি পেল, মানে নিঃশ্বাস নিচ্ছে আর নাক মানে নাক দিয়ে যে আতরের গন্ধ এরকম কিছু একটা পাচ্ছে সে। এবং সে দেখে যে ওই যে ডিস্টেন্সের মানুষ মানে যে মহিলাটা আসছিল তার দিকে, সে যত দৌড়িয়ে যায় তত ডিস্টেন্সের কাছে ওই মহিলাটা আসছে। আচ্ছা, একটা পর্যায়ে যখন তার শরীরের সব শক্তি চলে যায় এবং সে একটা জায়গায় বসে দেখে ওই মহিলাটি আর নাই, তো মাথা থেকে ঘাম মুছে বাম পাশে জাস্ট রেল লাইনের রেলের পাতের উপর হাতটা রাখতে একটা হাত একটা উঁচু জায়গায় পড়ে। প্রথমে এত কিছু বোঝে নাই, কিন্তু এই চাঁদের আলোতে সে দেখতে পায় সে একটি মাথার উপর হাত রেখেছে। আচ্ছা, এই জিনিসটা ফিল করবার সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে তখন দেখে যে সে কোথায় আছে রাসেল ভাই, সবচেয়ে আশ্চর্যজনক, সে আছে ভারতে। আচ্ছা, ভারতে তার জ্ঞান ফেরে এবং আমাদের বাংলাদেশের লোকেরা তাকে যখন নিয়ে আসে, ভারত থেকেই নিয়ে আসতে হয়। তো সবাই জিনিসটা এভাবে দেখে যে বর্ডার ক্রস করে সে চলে গেছে। এই জিনিসটা দেখে তাকে যখন বাংলাদেশে পেপারে আসছিল রাসেল ভাই, সে যখন বাংলাদেশে আসে, আসার ঠিক 1 সপ্তাহ পর সে যখন মানে সে যখন রিজাইন করবে, ঠিক 1 সপ্তাহ পরে চিন্তা ভাবনার 1 সপ্তাহ পর দেখে ওই যে নরসিংদী স্টেশনে তার সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে সেখানে একটি ছেলে কাটা পড়ে মারা গেছে। আচ্ছা, 1 সপ্তাহ পর। এবং টাইমটাকে এরকম ভাবে ফিক্স করা, সে বাংলাদেশে আসার পরে ঠিক 1 সপ্তাহের মধ্যে এরকম কিছু একটা দেখবে এবং এই টাইমটা পুরাটাই ফিক্স করা নাকি তার জানা ছিল না। এবং সেই ট্রেনটা নরসিংদী জায়গাটা নিয়ে চলে গেছে কোথায়, এবং যে ট্রেনটা আসলে কোনো অস্তিত্বই নাই। এবং আপনি বাংলাদেশের যারা ট্রেনে চলাফেরা করে, তখন এখন তো লাইন হয়েছে ঢাকা থেকে ভারতে যাওয়া, রাইট, তখন তো এটা ছিল না রাসেল ভাই। ভারতে গেল কিভাবে সে? তো তার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এই জিনিসটা। এবং সে যখন রিজাইন করে দেয়, সে বলে আমি আর জীবনও এই কাজ করবো না, এবং সে নর্মালি অন্য কাজ করতে থাকে। এরপর আর কখনো সে এবং তার সাথে ঘটনাটি আমি যার কথা যার ঘটনাটি বলবো, সে আমার খুবই ক্লোজ একটি বড় ভাই আর কি। তো সে যখন 2007 সালে আপনার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যায়, পড়াশোনা করতে যাওয়ার পরে উনি যায় একটু সাবার্ব এরিয়াতে। আচ্ছা, আমি বলি আমরা সবাই জানি পার্থের নাম সবাই শুনেছি অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার পার্থে সে যায়, ওইটা একটু সাবার্ব এরিয়া। তো যেই বাসায় সে থাকতে যায়, মানে পৌঁছানোর পরে তাকে ইনফরমেশন দেওয়া হয় যে এখানে তুমি থাকতে পারো। অনেক খোঁজাখুঁজির পরে সে একটি বাসা পায়, 3 তলা একটি বাসা। 3 তলা লাস্ট 2টা ফ্লোরেই আপনার বাংলাদেশির এই ছিল আর কি। তো 3 তলায় তার জায়গা মেলে। তো জায়গা মেলার পরে ওই বাসার যে বাড়িয়ালি অ্যাকচুয়ালি, তো সে তাকে একটি রুম দেয়। তো সেই রুমে থাকার মানে ওই বাসায় ওঠার ঠিক 2 সপ্তাহ পর থেকে আসলে তার সাথে ঘটনা শুরু হয়, যেগুলি অ্যাকচুয়ালি সে কখনো এসবের মধ্যে বিশ্বাসী না। সে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটি মানুষ। তো হঠাৎ করে যখন তার সাথে এরকম মানে অকল্পনীয় কিছু ঘটবে রাসেল ভাই, আপনি বুঝতেই পারছেন, আগেও 2টা ঘটনা বলেছি, অকল্পনীয় ঘটনাগুলো যখন সামনে চলে আসে তখন মাথার অবস্থা ঠিক থাকে না। রাত তখন গভীর, হঠাৎ করে তার বিছানার পাশে খাওয়ার সাউন্ড আসছে। সে প্রথমে বোঝে নাই, হতে পারে যে পাশের রুমের কেউ হয়তো তার পাশে এসে খাচ্ছে বা কিছু, কিন্তু যখন সে ঘুমোতে আসে তখন দেখে বাসার সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে। তো ওই দিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই। হঠাৎ করে তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙে এরকম যে তার পাশে বসে কেউ খাচ্ছে। খাওয়ার সাউন্ড সে জাগ্রত হওয়ার পরও পাচ্ছে এবং লাইভ পাচ্ছে যে আমার পাশে এত জোরে সাউন্ড করে কে খাচ্ছে, কোনো কিছুই নাই। লাইট জ্বালানোর পর সাউন্ড ভ্যানিশ। এটা ছিল তার প্রথম আপনার
ওই দিন প্রথম অভিজ্ঞতা এরকম একটা মানে অকল্পনীয় জিনিস তার জীবনে। তো সে যখন এই জিনিসটা পাশের রুমের অন্য ফ্রেন্ডদেরকে জানায়, বাংলাদেশি সবার সাথে পরিচিত হয়ে যায়। তো জানানোর পর পাশের যে লোকগুলা ছিল তারা তাকে বলে যে এটা কিছু না, এটা তোমার হয়তো মনের ভুল, বা পাশে তো অনেক ছেলে পেলে ছিল, খেতেই পারে, তুমি এটাকে নর্মাল হিসাবে নাও। কিন্তু পরের দিনও কি একই, সে যখন ঘুম ভাঙে তখন তার ঘুম ভাঙার পর দেখে যে ঠিক একইভাবে খাওয়ার সাউন্ড, কিন্তু দরজা খোলার পর দেখে যে কোনো সাউন্ড নাই। এবং কাছে মানে আবার রুমে আসার পর দেখছে না, সাউন্ডটা চলে গেছে। এরকম চলে আসার মধ্যে রেগুলারই হচ্ছে কিছু না কিছু। হ্যাঁ, রেগুলার কিছু না কিছু হচ্ছে। এবং ঠিক ওই দিন পরে ঠিক 2 থেকে 3 দিন পরে হঠাৎ করে তার রুমের মধ্যে সে যা জিনিস দেখতে পায় সেটা হচ্ছে মানে বাজে একটা দুর্গন্ধ, এবং একটা লোক মানে সারা শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে, এরকম একটা লোককে সে দেখতে পায়। এবং যখনই দেখে যে এইবার ভাবা যায় যে আমাদের ঘরের মধ্যে আমরা কেউ দেখলে এটা কি করতাম, মানে উনি তো দৌড়ে বাসার যে কজন মানুষ আছে সবাইকে জায়গায় আশেপাশের মানুষগুলোকে জায়গায়, স্বাভাবিক রাতের বেলা, রাত তখন গভীর রাত, এবং মানুষ তো কমপ্লেন করে যে ওখানে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে। যখন আসে তো পুলিশও চলে আসে, তো দেখে ওই বাসায় ইনভেস্টিগেট করার পর ওই বাসায় কোনো অবনর্মাল কিছু নাই, এবং কেউ কখনো অ্যাবনর্মাল কিছু পায়ও নেই রাসেল ভাই। হঠাৎ করে ইউনিভার্সিটি শেষ করে যখন সে বাসায় আসছে তখন সন্ধ্যাবেলা, খুবই নর্মাল ডে রাসেল ভাই, সে দেখতে পাচ্ছে যে হাতের মধ্যে গল গল করে রক্ত পড়ছে। মাথায় হাত দিয়ে দেখে তার মাথা থেকে রক্ত আসছে, কোনো ব্রুইজ নাই, কোনো ব্যথা নাই, কোনো ইনজুরি না রাসেল ভাই। রাস্তা থেকে হাঁটা অবস্থায় তার মাথা দিয়ে রক্ত আসছে। দৌড়ে বাসায় যায়, আয়নার সামনে যায়, যারা ছিল ওই মুহূর্তে, অ্যাকচুয়ালি ওই মুহূর্তে তখন কেউই ছিল না, খালি বাড়িয়ালি ছিল এবং তার হাজবেন্ড ছিল, তখন তার বয়স্ক মানুষ। তাদেরকে তাদের দুজনকে যখন দেখায় তখন তারা বলতে থাকে যে এইটা তো কোনো ব্যথা নাই, মানে রক্ত যত মুছছে রাসেল ভাই ততই রক্ত পড়ছে। খুবই অবাক করার মতো অবস্থা। উনি এই অবস্থা থেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নেওয়ার পর রাসেল ভাই ডাক্তাররা একবার রক্ত মোছার পর আর কোনো রক্ত বের হয় না। আশ্চর্য ব্যাপার, খুবই আশ্চর্য ব্যাপার। তো তার সাথে এরকম ঘটছে, সে বলে যে আমি জীবনেও কোনো কিছু বিশ্বাস করি না, অথচ এই জিনিসগুলোই আমার সাথে ঘটছে। সে আবার যখন বাসায় আসে খুবই নর্মাল অবস্থায়, মাথায় ব্যান্ডেজ করা, কোনো পেইন নেই রাসেল ভাই, নট আ সিঙ্গেল পেইন, মাথায় কোনো ব্যথা নাই, কিচ্ছু নাই, কোনো ইনজুরির দাগও নাই, কিন্তু সে মাথায় ব্যান্ডেজ করে নিয়ে আসে। তো আপনার মানে বলতেছে যে আমি এরকম কখনো ঘটবে আমার সাথে কখনো কল্পনা করি নাই। এই জিনিসগুলো ঘটতে ঘটতে ওই দিন রাতের বেলা ঘটনা রাসেল ভাই, যেদিন আমি বলছিলাম যে ওনার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, সেদিন সারা রাত মানে সে ঘুমাতে পারে নাই। আচ্ছা, তো ঠিক 4টার দিকে হবে, রাত 4টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙে একটা চিৎকারে। চিৎকারটি কয়েকজন মেয়ে মানুষের খুব জোরে চিৎকার, খুবই জোরে চিৎকার। তার ঘুমটা ভেঙে যায় এবং সে কেঁপে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে দেখে যে তার দেয়াল জুড়ে রক্ত, চারদিক থেকে মানে ঝর্ণার মতো রক্ত পড়ছে। আচ্ছা, এত রক্ত সে কখনো আগে দেখেনি। অ্যাবনর্মাল একটা কিছু ঘটছে, সে তো এটা জাজ করতে যাবে না যে এটা রক্ত পড়ছে বা কি। সে দৌড়ে বাসা থেকে নেমে গেছে এবং বাড়িওয়ালাকে বলছে যে আপনি এই রুমে একদিন থাকেন, এক রাত থাকেন, আপনি টের পাবেন, তাহলে আপনার কথা বিশ্বাস করেন নাই। তো বাড়িওয়ালি তার কথা শুনে মানে তার উপর দয়া করে তাকে রুম চেঞ্জ করে দেয়। রুম চেঞ্জ করে তাকে নিচতলায় একটি রুম দেয় এবং তার রুমে তার সাথে ঘটার পরে অন্য ছেলেরা আর কেউ যেতে চায় না, ওই রুমটি খালি ছিল। আচ্ছা, তো আসলে বেশি কথা বাড়াবো না, জিনিসটা ছোট করে নিয়ে আসি। সেদিন প্রচন্ড বৃষ্টি রাসেল ভাই, ইউনিভার্সিটি থেকে তিনি ব্যাক করছেন। এই বৃষ্টির মধ্যে যে বাসায় তিনি থাকেন তার 200 গজ আগে, মানে 200 গজ আগে সে বাসাটা দেখতে দেখতে মানে হেঁটে হেঁটেই যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখে যে ছাদের উপর থেকে একজন ঝাঁপ দিবে অবস্থা। আচ্ছা, একজন মহিলা ছাদের উপর ঝাঁপ দিবে অবস্থা। সে দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করতে করতে অলরেডি ঝাঁপ দিয়ে ফেলেছে। আচ্ছা, সে সামনে যাওয়ার পরে মানে যখন ডেড বডিটা ধরতে যায়, সে কাপড়টা সরিয়ে দেখে যে ওখানে কিছুই নাই। আসলে সে যেটা দেখলো সেটা কি, তার মাথায় মানে সে কোনো কিছুই সে মিলাতে পারছে না। এবং যতই মানুষের কাছে আপনার এক্সপিরিয়েন্সের কথাগুলো শেয়ার করছে, যতই মানুষকে বলছে, সে বলছে না এটা তোমার কোনো ধরনের ভুল, তোমার হ্যালুসিনেশন। আমরা জানি যে আপনার শিজোফ্রেনিয়ার পেশেন্টরা মাঝে মাঝে এইসব জিনিসগুলা অনেক সময় লক্ষ্য করতে পারে। তো আমি চাই মানে উনি চাচ্ছিল যে আমি ডাক্তার দেখাবো। তো যখন ডাক্তার দেখালো, ডাক্তার বলে যে আপনি শিজোফ্রেনিয়ার পেশেন্ট না, শিজোফ্রেনিয়ার পেশেন্টরা নর্মালি কানের মধ্যে ফিস সাউন্ড খুব বেশি শুনতে পায়, তো আপনার এটা কোনো রোগ না, আপনি বেটার এই ওষুধগুলা খান এবং আপনি ঠিক হয়ে যাবেন। লাস্ট দিনের ঘটনা রাসেল ভাই, সে বাথরুম থেকে গোসল করে বের হচ্ছে, দরজা খুলেই দেখে যে তার রুম ভর্তি পানি। আচ্ছা, আপনার গোড়ালি সমান পানি। হঠাৎ করে পানিটা লাল হয়ে গেল
এবং নিচের থেকে একটি হাত উপরে উঠে আসছে। ওইটা দেখে মানে ওই জিনিসটা পুরাটা হাত উপরে ওঠার আশা থেকে সে নিচে নেমে গেল। বাসার সবাইকে ডেকে নিয়ে উপরে নিয়ে আসার পর সব নর্মাল। সে নিজের মনটাকে আর টিকাতে পারলো না, কারণ যেগুলো সে দেখছে, যেগুলো ফেস করছে, সেগুলো আসলেই তার জন্য যৌক্তিক না, তার জন্য এটা সুইটেবল না। সে বলছে আমি থাকবো না এখানে। তারপর চলে এসছে এখানে, সে বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা, ওই বাসা থেকে ওই লেন থেকে 2-3টা পরের লেন একটা বাসা নেয়। বাসাটা আছে একতলা বাসা আর কি। যেদিন সে বাসায় ঢোকে, যেদিন সে থাকে ওই বাসায়, মানে থাকা শুরু করলো, ওই দিনের রাতের ঘটনা। ঠিক ঘুম ভাঙে রাতের বেলা, গভীর রাত, আমি খুব ছোট করে বলে দিচ্ছি, গভীর রাত ঘুম ভাঙে, ঠিক সেই বাজে গন্ধ শরীর থেকে খসে খসে চামড়া পড়ছে, তার চোখের সামনে ঘটছে। সে বাড়ি চেঞ্জ করে কোনো লাভ হয়নি। আচ্ছা, সে ওই এলাকা ছেড়ে বাংলাদেশ আসার কাজ করছে এবং 1 মাসের মধ্যে সে 1 মাসও টিকতে পারেনি। সে তার বাংলাদেশে এসে বাংলাদেশে আসার পরে কি আর কিছু করেছে? বাংলাদেশে আসার পর সে একটা জিনিস জানতে পেরেছে যে ওই যে বাসায় প্রথম সে উঠেছিল সেইখানে যে হাজবেন্ডটা ছিল, সে হাজবেন্ডটা মারা গেছে। এটা কোনো রিজন না, এটা কোনো রিজন হতে পারে না। বাট বাংলাদেশে আসার পর তার সাথে এরকম কিছু আর ঘটেনি। ধন্যবাদ রাসেল ভাইকে, আর যারা কষ্ট করে শুনছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ এবং সালাম। আর আমি হচ্ছি সোহাগ, এসছি সাভার থেকে। আর আমি শুরুতেই যে ঘটনাটি শেয়ার করবো আপনাদের সঙ্গে, সেটি হচ্ছে আমার সঙ্গে ঘটেনি ডেফিনেটলি, এটা আমি শুনেছি আমার এক খুবই কাছের একজন বন্ধুর কাছ থেকে। আমি বেসিক্যালি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, এখন একটা মাদ্রাসায় পড়াই। তো যখন আমি পড়াশোনার ছিলাম, তো তখন আমি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসায় পড়ার জন্য আসি, আমি নামটা বলতে চাচ্ছি না। তো সেইখানে আমি যখন আসি, তো ওখানে থাকা অবস্থাতেও আমি ভূত এফএম তো অবশ্যই শুনতাম, এবং এটা ছাড়া আসলে থাকা যায় না, খুব ফেভারিট একটা শো আমার। তো সেটা নিয়ে আমরা যখন রাতে শুনতাম, রাতে তো আর সেভাবে ডিসকাস করতে পারতাম না, কিন্তু যখন সকাল হতো তা আমরা ক্লাসরুমে বসে এগুলো নিয়ে আলোচনা করতাম। তো মানে প্রথম কয়েকটা ঘন্টা আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে করতে চলে যেত। তা আমাদের সঙ্গে একজন ফ্রেন্ড সেও ছিল, যার ঘটনাটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। সে হচ্ছে আব্দুর রহমান। সে এগুলো শুনতো, আমরা যে এগুলো ডিসকাস করি সেগুলো সে শুনতো। তো শুনে সে চুপচাপই থাকতো। অ্যাকচুয়ালি ও মোটামুটি মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু রংপুর থেকে এসেছিল সে। কিন্তু সে আমাদেরকে বলল যে তোমরা তো কোথায় কি ঘটনা শোনো, আমার কাছে আমার নিজের ঘটে যাওয়া ঘটনা আছে, সেটা তোমরা শুনতে পারো। তা আমি খুব হ্যাপি হয়েছিলাম ওই সময়টাতে, যে আমি বাজারে বাজারে বলা যেতে পারে ভূতের ঘটনা কালেক্ট করে বেড়াতাম, মুরব্বীদের কাছে শুনতে চাইতাম, তারা অনেক সময় অনেক মন্তব্য করতো, কিন্তু এ তো দেখি আমাকে সেদে সেদে দিতে হচ্ছে। তো আমি ভাবতে পারিনি ওর ঘটনাগুলো এতটা সুপার ন্যাচারাল তো বটেই, এটা তারও থেকে আরো বেশি। তো সেই ঘটনাগুলো ফেস করার পরে সে কিভাবে সার্ভাইভ করছে আসলে এই জীবনে, তো সে আমাকে একটা ঘটনা শোনায়। তাকে আমি রিকোয়েস্ট করি যখন, সে আমাকে একটা ঘটনা শোনালো। তো ঘটনাটা হচ্ছে যে 2011 বা 2012 এই সময়টার মধ্যে ও বগুড়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এসেছিল রংপুর থেকে। তো আমি সে মাদ্রাসার নাম বলবো না, খুব বিখ্যাত একটা মাদ্রাসা। তো ও মাদ্রাসায় বিশেষ কিছু কারণে থাকতে পারেনি, অনেক গ্যাদারিং হয় সেখানে, অনেকের সাথে একসঙ্গে থাকতে হয়। তো ফলে ও কিছু ফ্রেন্ডস জুটিয়ে ফেলে, যাদের নিয়ে ও একটা মেস ভাড়া করে থাকতে পারবে এরকম একটা। তো মেস নেয়, কয়েকটা মাস বেশ ভালো যাচ্ছিল ওদের, পড়াশোনাও বেশ ভালো চলছিল। তো বলল যে আমি হঠাৎ একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে আমরা যখন স্পেসিফিক একটা ক্লাস করতাম, ওই ক্লাসের যিনি লেকচারার ছিলেন, খুবই বুজুর্গ ব্যক্তি, আমরা যেটাকে বলি আধ্যাত্মিক ব্যক্তি। তো সে আমাদেরকে পড়াতো, হাদিস পড়াতো। তো পড়ানোর সময় আমরা যারা সামনে বসতাম ওই শিক্ষকের, তো আমাদেরকে উনি হাদিস পড়াতে পড়াতে অনেক সময় জিজ্ঞেস করে না শিক্ষকরা যে
তোমরা কি হাদিসটা বুঝতে পেরেছো কিনা বা পড়াটা বুঝতে পারলে কিনা। তো তখন আমরা যখন বলতাম যে জি ওস্তাদ জি আমরা পড়াটা বুঝতে পেরেছি, তো তখন তিনি একটা অদ্ভুত একটা মানে অ্যাক্ট করতেন তিনি, যে তিনি পেছন দিকে আবার তাকাতেন। পিছন দিকে তাকিয়ে তিনি ওই ভেরি সিমিলারলি তিনি জিজ্ঞেস করতেন কি তোমরা কি পড়াটা বুঝেছো। অনেক সময় বাবারাও বলতেন, অনেক সময় শুধু বলতেন যে তোমরা কি পড়াটা বুঝেছো কিনা। তো আমার সে বন্ধু আব্দুর রহমান ও বলে যে আমরা কয়েকজন এটা নিয়ে রীতিমতো মানে ক্লাসে কয়েকদিন খুবই হেসেছি যে মানে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, তো তিনি কার দিকে তাকাচ্ছেন, কাকে জিজ্ঞেস করছেন তিনি অ্যাকচুয়ালি যে তোমরা পড়াটা বুঝেছো কিনা। এরকম কি হতে পারে যে দেয়ালের ওই পাশে অন্য কোনো স্টুডেন্টরা আছে তাদেরকে বলছে, সেটাও তো পসিবল না, কারণ দেয়াল ভেদ করে তার সেখানে তিনি জিজ্ঞেস করতে পারেন। তো এখন আসলে ঘটনাটা কি এটা নিয়ে ওরা বেশ অতি আগ্রহী, যেটাকে বলে আর কি, যে জিনিসটা কখনোই ভালো না। তো আমার বন্ধু আব্দুর রহমান ও বলে যে এটা নিয়ে আমরা শুরুতে খুব একটা দৃষ্টিপাত ওরকম করিনি বা এটা নিয়ে খুব একটা ভাবতাম না, কিন্তু আস্তে আস্তে দেখতাম যে উস্তাদজি এরকম করতেই থাকে কন্টিনিউয়াসলি। আচ্ছা। তো এক সময় এটা এমন হয় যে আমরা পড়াশোনা ঠিক মতো করছি, কিন্তু এই জিনিসটাকে একটু সলভ না করলে পরে আমাদের হচ্ছিল না, কারণ এটা তো একটা মানে কমন ঘটনা না এটা। তো তিনি মানে আমার ওই ফ্রেন্ডটা তো বলে যে আমরা তখন এটা নিয়ে একটু গভীরে তলিয়ে দেখবার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি হচ্ছে। তো মাদ্রাসার কিছু যারা পুরাতন স্টাফ ছিলেন তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এই উস্তাদজি সম্পর্কে আপনারা কি জানেন, মানে উনি কি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় এই যে 20-30 বছর যাবত হাদিস পড়াচ্ছেন, তিনি বড় শাইখুল হাদিস, তো ইনি কি এরকম অ্যাক্ট কি সবসময় করেন। তো মাদ্রাসার যে দপ্তরি ছিল, দপ্তরে যিনি কাজ টাজ করেন আর কি, তো উনি বললেন যে এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা তোমাদের কাজে মন দাও, পড়াশোনা করো। আচ্ছা। তো আব্দুর রহমান বলে যে বেশ বেরসিক একজন মানুষ, তার ধমকে আমরা আর সেদিকে আর ভাবলাম না, কিন্তু আমরা ভিতরে ভিতরে ভাবছিলাম, কিন্তু তার কাছে বা আর কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করবো সেই সাহসটা করে উঠতে পারছিলাম না। আবার আমাদের আবার মাদ্রাসা থেকে বের না করে দেয় আবার। তো তারপরে এক রাতের কথা, যে রাতটা ওর জীবনে আসলে শেষ রাত হতে পারতো, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি যে সেটা হয়নি। আর ও আসলে ওই শুরু থেকেই একটু আন্দাজ করতে পারছিল, যে একটু প্রেডিক্ট করতে পারছিল যে কিছু একটা ঘটনা ঘটতে পারে, যেহেতু এই এরিয়াতে আমাদের উস্তাদ জি এরকম একটা অ্যাবনর্মাল না ঠিক ওরকম ব্যক্তির সামনে, আসলে অ্যাবনর্মাল শব্দটা যায় না, মানে একটু আনইউজুয়াল একটা ব্যাপার। এটা কেন, এটা নিয়ে ভাবতে ভাবতে এক সময় আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা আসলো। তো তখন আমাদের ও যেহেতু বগুড়ার লোকাল ছিল না, তো ওর সেই রংপুর চলে যাওয়াটা পসিবল ছিল না। আর স্থানীয় যারা ছিল লোকাল, ওরা হচ্ছে যেহেতু সামনে এক্সাম, তো সেই জন্য কিছু টাকারও প্রয়োজন হচ্ছিল, আর পরীক্ষার সময় যেহেতু একটা প্রিপারেশন থাকে তখন আর যাওয়া সম্ভব না, এই জন্য আগেই একটু সবাই একটু বাড়ির থেকে ঘুরে আসছিল। তো ওর সামনে যেহেতু সেই অপশনটা ছিল না, তো সে ওখানেই রয়ে গেল কয়েকটা দিন। তো কয়েকটা দিনের জন্য সে থাকতে থাকলো। হঠাৎ একদিন বৃহস্পতিবারের ঘটনা এটা, রীতিমতো সে একাই থাকছে গত কয়েকদিনের মতো আজও, কিন্তু তার কাছে ওই আমি যেটা বলছিলাম যে ও একটু ফরচুনেট যে ও কিছুটা আন্দাজ করতে পারছিল যে এরকম ঘটনা ঘটতে পারে, যার কারণে ও কিছুটা সাহস আগেই সঞ্চয় করে রেখেছিল ওর মনে। তো ওই রাতের ঘটনা, ও ঘুমিয়ে গেছে। রাতটা খুব বেশি তখন হয়নি, কয়টা হবে 11টা এরকম হবে, 11:30। কিন্তু ও মশারি খাটিয়ে যখন ঘুমিয়েছিল, ওর স্পষ্ট মনে আছে যে ও মশারিটা টাঙিয়েছিল, এরপরেও ঘুমিয়েছে। তো ও যেটা খেয়াল করে যে রাত তখন কয়টা হবে, ওই রকমই হয়তো বা কিছুক্ষণ ঘুমিয়েছে, 12টা বেজেছে বা তার থেকে একটু বেশি। তো ও দেখে যে ওর প্রচন্ড মশার কামড়ে ওর কাঁচা ঘুমটা ভেঙে গেল। ও বেশ বিরক্ত। তো ও যেটা দেখলো যে ও যে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিল, মশারিটা সেখানে নাই। মশারিটা নাই মানে মশারিটা যদি ওর পাশেও থাকতো তাহলেও ও এতটা ভয় পেত না, কিন্তু দেখে যে মশারিটা সুন্দর করে ভাঁজ করে ওর বালিশের নিচে কে যেন খুব যত্ন করে রেখে দিয়েছে। আচ্ছা, যেটা কখনোই পসিবল না।
তো ও চিন্তা করে যে আসলে এটা কি, ও তখন 100% শিওর যে আমি আজ রাতে মশারি টানাইনি, এটা আমার মনের ভুল, সবসময় টানাই, আজকে টানাইনি। তো ও তখন ওর মনে তখনও এরকম কোনো ভয়ের উদ্রেক হয়নি যে এখানে সুপার ন্যাচারাল কিছু ঘটতে যাচ্ছে, এরকম ও ভাবতে পারেনি আসলে ওই সময়টা। আচ্ছা। তো ও তখন চিন্তা করলো যে লাইটটা একটু অন করা দরকার। তো সেই জন্য তো ডেফিনেটলি খাট থেকে নামতে হবে। রাইট। তো খাট থেকে নামতে গিয়ে যেটা ও দেখলো যে আসলে একটা কথা কি, ওর তখন মনে মানে 100% শিওরও যে আমি মশারি টানিয়েছিলাম। ও যে ভাবছে যে আমি মশারি টানাইনি, এটা হচ্ছে ও কিছুটা সাহস নেওয়ার জন্য। আচ্ছা। তো এখন সাহস আর কত নেবে, ওর সামনে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা তখনও অপেক্ষা করছিল। ও তখন দেখতে পেল যে খাট থেকে যখন নামবে, ও দেখতে পেল যে খাটটা ঠিক মাটি থেকে কম করে হলো 3 ফুট উপরে। আচ্ছা। এটাও দেখতে পেলো, অন্ধকারে দেখা সম্ভব না, ওর কাছে মোবাইল ছিল, মোবাইলের আলোতে দেখতে পেলো। মানে ও অন্ধকারে যখন মাটি হাতড়াচ্ছিল, মানে পাটা রাখতে চাচ্ছিল যে কোথায় আমার স্যান্ডেল আর কোথায় মেঝে কোথায়, ও পাচ্ছিল না। তো ও দেখছে আশ্চর্য, মানে আমি খাট থেকে পড়ে যাচ্ছি কিন্তু মেঝে খুঁজে পাচ্ছি না, এটা কি? তো তখন আমার ফ্রেন্ড বলে যে আমি তখন একটু ভয় তো অবশ্যই পেলাম, কারণ এটা তো হওয়ার কথা না। রাইট। তো ও তখন বললো যে আমি তখন মোবাইলের টর্চ লাইট দিয়ে আমি তখন মেঝেতে ধরলাম, দেখি যে আমার খাটটা রীতিমতো ভাসছে, মানে 2.5 থেকে 3 ফুট উপরে ওর খাটটা রয়েছে। তো এই ঘটনাটা যখন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি দেখবে যে তার খাটটা হতে পারে মশারি টানিয়ে ঘুমিয়েছিল কিন্তু সেটা ভাঁজ করে রাখা, এটা না হয় মেনে নেওয়া যায়, কিন্তু ও আসলে যখন বলছিল রাফি ভাই যে আমি দেখতে পাচ্ছিলাম যে ওর মানে ও ঘামছে, কারণ ঘটনা তো ওর সাথে ঘটেছে। জি। এবং সেটাই হবে, আমরা শুনে মজা পাচ্ছি, কিন্তু ও তো সেরকম না, ও যেহেতু ফেস করেছে ঘটনাটা। তো ও বললো যে আমি তখন যখনই দেখলাম যে আমার খাটটা মাটি থেকে 3 ফুট উপরে, তা আমি ভাবলাম সামথিং ইজ রং। এবং আমি তখন একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম যে আমি একটা চিৎকার দিতে পেরেছিলাম। এটা আসলে তার ক্রেডিট না, এরকম চিৎকার বেরিয়ে যাবে আসলে। তো চিৎকারটা যখন সে দিল, তো তখন আর সে কিছু বলতে পারবে না, অবভিয়াসলি সে সেফলেস। আর এই চিৎকারটা বেশ কাজে দিয়েছিল, কারণ আশপাশের যারা ছিল, যেহেতু রাত অতটা গভীর হয়নি তখনও, তো সেই জন্য আশপাশের মানুষ চিন্তা করলো যে আবার কোনো ধরনের ঘটনা ঘটলো কিনা, কত ধরনের ঘটনা ঘটে আজকাল, তো কি হলো, ব্যাপারটা কি। তো সবাই আসলো, আসার পরে দেখলো এলাকাবাসী বা ওরই যারা পাশের রুমে যারা ছিল ক্লাসমেট, ওরাও মেস ভাড়া নিয়েছিল, তো ওরা এসে দেখলো যে ভিতর থেকে লক করা, আবার এরকম বিকট একটা আওয়াজ, কিভাবে এটা হলো। তো দরজার চৌকাট ভেঙে ভিতরে গেল, গিয়ে দেখে যে একদম ফিট হয়ে পড়ে আছে মেঝেতে, এবং কিছুটা মুখ দিয়ে ওই সাদা এক ধরনের মানে কি এক ধরনের লালা এরকম বেরিয়ে পড়ছে, মানে একটা বিশ্রী অবস্থা। তো সবাই বললো যে আগে ওকে জ্ঞান ফেরানো হোক, সব শোনা যাবে। আর ওরা চিন্তা করলো যে কোনো চোর ডাকাতের অ্যাটাক হয়েছিল কিনা, বলছে না এখানে তো চোর ডাকাত আসবে কোত্থেকে, এবং সবকিছু একদম আগের মতো, জানালা ভাঙানা, আবার দরজা সব ঠিক আছে। তো ও যেটা বলে যে আমি যখন বেশ কয়েক ঘন্টা পরে, মানে সকালবেলা অবশ্যই পরের দিন দুপুরের দিকে ওর জ্ঞান ফেরে, ও বলে যে আমি যখন উঠি, মানে আমি যখন জ্ঞান আমি ফিরে পাই, তখন আমি দেখি, আমি আবিষ্কার করি যে আমি একটা খাটে শুয়ে আছি, এবং ওই যে যেই যে শিক্ষক আমাদের, যাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম, সে সেখানে আমার ডান পাশে বসে আছে। তাকে দেখে আমার বেশ সাহস লাগছিল কেন জানি, ও বলে। তো ওকে তখন জিজ্ঞেস করা হয় যে, ওই শিক্ষক জিজ্ঞেস করেন যে কি হয়েছিল তোমার, তো সে তখন এই পুরো ঘটনাটা খুলে বলে। তো তখন উস্তাদজি ওকে যে ঘটনাগুলো বলে সেটা রীতিমতো অবিশ্বাস্য। তো সে বলে যে আসলে তোমরা এই আমার ক্লাসে যখন ক্লাস করতে, তখন তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার পেছনে অন্তত পক্ষে 40 থেকে 50 হাজার জিন আমার দর্শে অর্থাৎ ক্লাসে তারা নিয়মিত ক্লাস করে এখনো, এবং করবে তারা। তোমরা যেরকম শিক্ষা নিতে এসছো
ধর্মীয় শিক্ষা, তাদেরও এরকম মনে চায় এবং তারাও এরকম করে, এটা করে থাকে এটা। তো সেই জন্যই তারা মূলত আসে। আর আমি তাদের খুবই শ্রদ্ধাভাজন এবং পছন্দের একজন শিক্ষক। আমি তাদেরকে হাদিসের দর্শ দেই এবং তারা আমাকে খুব শ্রদ্ধা করে। তো আমাকে যে যখন তোমরা অপমান করেছো, আমাকে অনেকে বলেছে পাগল, আমি পিছন দিকে কেন তাকিয়ে এগুলো বলি যে তোমরা পড়া বুঝতে পেরেছো কিনা, এগুলো নিয়ে তোমাদের এত আগ্রহী না হলেও চলতো। তো এই বিষয়গুলো আমি কিন্তু তাদেরকে নালিশ করিনি যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি আমার কিছু ছাত্র তোমাদের আমাকে ইনসাল্ট করছে, তোমরা এর শোধ না, আমি এটা বলিনি। ওরাই এই ঘটনাটা সহ্য করতে পারেনি। তো তোমাদের এই যে সার্কেল ছিল, ফ্রেন্ড সার্কেল যে কয়জন, তো ওরা অপেক্ষায় ছিল যে কখন তোমরা একা ওই ঘরটাতে শোও, একা কাউকে পেলে বেশি এটা জমবে। তো ওরা যে কোনো যখনই তোমাকে একা পেয়েছে, বাকিরা সবাই চলে গিয়েছে বাড়িতে, তো তখন তোমাকে একটু শায়েস্তা করার জন্য বলো আর শিক্ষা দেওয়ার জন্য বলো, এই তোমাকে একটু শিক্ষা দিল আর কি, যে এটা নিয়ে বাড়াবাড়ি করো না। এবং আমার সেই ফ্রেন্ড বলে যে সে তখন একদম ঘেমে নিয়ে অস্থির, কারণ ঘটনা সে যখনই এরকম রিমেম্বার করে সে তো এরকম সে ঘেমেই যায় সে বলে, এবং সে আজ পর্যন্ত সেটা নিয়ে খুব উদ্বিগ্ন। তো সে বলে যে আমি তখন ওই মাদ্রাসায় আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো তারপরে আমি ঢাকার দিকে চলে আসি। কোনো মতে আমি মাধ্যমিকটা কোনো মতে শেষ করে, অর্থাৎ দাওরায়ে হাদিস যেটা মাদ্রাসা লাইনের যেটা সর্বশেষ ক্লাস, সেটা সে কমপ্লিট করার পরে সে ঢাকার সেই আমি যে মাদ্রাসায় হায়ার এডুকেশনের জন্য এসেছিলাম সে ওখানে চলে আসে এবং তার সাথে আমার দেখা হয় এবং সে এই পুরো স্টোরিটা আমাকে বলে। তো জানি না কেমন লাগলো আপনাদের, জাস্ট একটা ঘটনা শেয়ার করলাম। রাসেল ভাই, ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান বাবু, আমি এসেছি মিরপুর 12 থেকে। জি, শুনি আপনার ঘটনা। আমার ঘটনাগুলো আমাকে নিয়েই। আমি যদি রাত্রে একটু আগে আগে ঘুমিয়ে পড়ি, অর্থাৎ 12টা বা 11টার দিকে ঘুমাই, তো নর্মালি 2টা বা 3টার ভিতরে আমার ঘুমটা ভেঙে যায় কোনো একটা কারণে। তো এই সময়টাতে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ফিল করি বা শুনি, আর এটা আমার সাথে ঘটে বিভিন্ন বাসায়। আমি ঢাকায় পড়ালেখার সুবাদে বেশ কয়েকটা বাসায় থেকেছি, প্লাস আমার গ্রামের বাড়িতেও আমি বিভিন্ন সময় রাতে এইরকম পরিস্থিতির শিকার হয়েছি। তো ফার্স্ট আমি প্রথম যেদিন এই ঘটনাটা ফেস করি সেটা হচ্ছে আমি মিরপুরের ধান ক্ষেতের মোড় নামক একটা জায়গায় একটা বাসাতে ছিলাম। রোজার মাস ছিল। আমি বাসাতে একটু আম্মুর সাথে ঝগড়া হতে বন্ধু বান্ধবরা সবাই বাড়িতে চলে গেলেও আমি ওইবার একটু পরে বাড়িতে যাই। তো রাতে আমি একাই বাসায় ছিলাম। একটা সময় রাত 2টা বা 2:30টার দিকে আমার একটু অস্বস্তি হচ্ছিল, গরম লাগছিল। তো আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে জাগার পর আমি আমার সামনেই রান্নাঘরের যে দরজাটা ছিল ওইখানটাতে আমি দেখতে পাই একটা উজ্জ্বল আলোর গোলা, বল টাইপের। তো আমি দেখে প্রথমে মনে করি এটা আমার চোখের ভুল। পরবর্তীতে আমি আবার একটু চোখ ডলে, নর্মালি ঘুম থেকে উঠে আমরা যেরকম করি, আবার একটু খেয়াল করার পরে দেখি যে না, ওটা এখনো ওই জায়গায় ওইভাবেই আছে। তারপর আমি একটু ভয় পেয়ে আমি চোখটা বন্ধ করি এবং মনে মনে দোয়া দরুদ পড়তে থাকি। তো কেন জানি আবার কিছুক্ষণ পরেই আমি আবার কৌতূহলবশত চোখটা খুলি এবং চোখটা খোলার পরে দেখতে পাই যে ওটা আমার ঠিক মুখের সামনে চলে আসছে আলোটা, এবং মুখের সামনে থেকে স্টিল ওখানে মুখের সামনেই রয়ে গেছে। এটা দেখতে দেখতে জানালা দিয়ে আলোটা বেরিয়ে চলে যায়। আমি ভয়ে চোখটা সেদিন রাতে বন্ধ করি। এরপর আমি আর খোলার চেষ্টা করিনি, আর কৌতূহল বশতও খোলার চেষ্টা করিনি। তো পরবর্তী দিন সকালে আমি ঘুম ভেঙে সবকিছু নর্মালি ভোলার চেষ্টা করি এবং বাড়ি চলে আসি। এরপর বাড়ি চলে আসার পরে কোন একটা সময় আমি সন্ধ্যার পরে মাগরিবে আজান হয়, মাগরিবে আজান হলে বন্ধু বান্ধবকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিই। তো বলে রাখা ভালো যে আমার বাড়িটা একটু ফাঁকা বাড়ি টাইপের, এবং ওঠার সময় একটু ঢালু আছে, গেট দিয়ে ওঠার সময়।
তো ওই গেটের কাছে আসার পরে আমি যখন গেট দিয়ে ঢুকবো এই সময় মনে হচ্ছিল কেউ একজন আলতো করে আমার পিছন থেকে আমার চুলটা টেনে আমাকে ঢালু এমন ভাবে টান দেয় যে আমি ওই ঢালুটার উপর দিকে না গিয়ে নিচের দিকে নেমে আসি। তো আমি ব্যাপারটাকে মনে করি যে আমার কোনো একটা ফ্রেন্ড হয়তো, যাদের আমি বিদায় দিয়েছি, ওরাই হয়তো কেউ চুপে চুপে এসে পিছন থেকে আমাকে হয়তো এভাবে চুলটা টান দিয়েছে। এটা আসলে ব্যথা দেওয়ার মতো কিছু ছিল না, খুবই আলতো ভাবে জাস্ট টান দিয়েছে। তো আমি ঘুরে উঠি কেড়ে, তো ফ্রেন্ড আমরা যেভাবে যা বলি ওই রকম কিছু কথোপকথন বলে আমি পিছন দিকে তাকাই। পিছন দিয়ে তাকানোর পরে আমি আসলে ওখানে কাউকে পাইনি। তো আমি ভাবছি আমার কোনো ফ্রেন্ড দুষ্টামি করতেছে, আমি তাকে ধরার জন্য মোবাইলের লাইটটা জ্বালাই। ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর পরে আমি ডানে বামে যে ধান ক্ষেতের জায়গাগুলো ছিল এবং ফাঁকা জায়গা ছিল, ওখানে কোনো গাছপালা বা বাড়িঘর ছিল না, বেশ ফাঁকা ছিল। লাইট জ্বালালে আপাতত 100-200 গাছের ভিতরে কি আছে সবকিছু ক্লিয়ারলি বোঝা যায়। তো আমি লাইট দেই, বাট ওই সম্পূর্ণ এরিয়াতে কেউ ছিল না। তো আমি ব্যাপারটা আসলে ভয় পেয়েছি না মজা পেয়েছি আমি জানি না। আমি মুসকি মুসকি হাসতে হাসতে আমার দরজার সামনে আসি। ভিতরে আব্বা আম্মা ডাইনিং টেবিলে বসা ছিল, আম্মা খাটে বসা ছিল। তো ওনারা কেবল নামাজ পড়ে উঠছে আর কি, মাগরিবের নামাজ পড়ে উঠছে। তো বলতেছে কি ব্যাপার, হাসিস কি জন্য? তো আমি বাড়ি থেকে আব্বাকে বলতেছি যে কি হইলো বুঝলাম না। বলছে কি হইলো? বললাম পিছন থেকে কেউ একজন চুলটা ধরে টান দিল এবং ভালোভাবেই টান দিল। আমি পিছনে নেমে যেতে বাধ্য হইলাম। তারপরে ঘুরে দেখি আর কেউ নেই। তো ওনারা তখন যেটা বললো যে আরে না, এগুলো কিছু না, আর সারাদিন ঘুরিস বেড়াস, সারা রাত পিছিতে গেম খেলিস, রাতে ঘুমাস না, এই জন্য এরকম মনে হচ্ছে। আসলে ওটা ছিল তাদের, আমি যাতে ভয় আরো বেশি না পাই সেজন্য একটা প্রচেষ্টা ছিল। তো যাই হোক, আব্বা অনেক দোয়া কালাম পড়ে দিলেন। ওই রাতে বাড়ি বন্ধ করার জন্য আব্বা বিভিন্ন রকম দোয়া কালাম পড়লেন, পরে বললেন যে এখন আর কোনো সমস্যা হবে না। তো এরপরে কোন একটা সময় আমি রাতে ঘুমিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে, সিরাজগঞ্জের বেলকুচি তামাবাসা, ওখানে আমি ছিলাম, ঘুমিয়েছিলাম। আমি ওই দিন আব্বা আম্মা যেহেতু বলে যে ওই তুই রাত জাগিস বেশি, এই জন্যই তোর সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তো ওই দিন ওনাদের মানে শান্তির জন্য হোক আর ওনাদের দেখানোর জন্য হোক, আমি একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ি, হয়তো 11টা বা 11:30 হবে। ওদিন আর আমি গেম টেম খেলি না। তো ঘুমানোর পরে আমি রাত 2টা বা 2:30 হবে, আমি ঘড়ি দেখিনি আসলে। ওই সময় আমার ঘুমটা ভেঙে যায়, মনে হচ্ছিল কেউ আমাকে আমার নাম ধরে রাখছিল। তো বলে রাখা ভালো, আমি যে রুমে থাকি ওই রুমের পাশে একটা রুম, ওই রুমে আমার ছোট বোন থাকে নর্মালি। তো ওদিন ও ছিল না, ও পড়ালেখার সুবাদে সিরাজগঞ্জ ছিল। আর আব্বা আম্মা ছিল পাশের আরেকটা আমাদের ঘর আছে, ওই ঘরে ছিল। আমার ঘরে আমি একাই ছিলাম। তো কেউ একজন আমি শুনলাম যে আমাকে ডাকছে। ডাকাটা আমি ভাবছি যে হয়তো ঘুম থেকে উঠছি, হয়তো ব্যাপারটা আমার মনের ভুল হতে পারে। হ্যাঁ, কিন্তু একটু পরে আমি দেখি যে না, আমাকে সত্যি কেউ ডাকছে। আমার নাম ধরে রহমান বলে কেউ একজন নাকানি সুরে আমাকে ডাকছে। তারপরে আমি সকালবেলা উঠে আব্বা আম্মাকে বলি ব্যাপারটা যে এরকম হলো। তো তারা কোনো সলিউশন দিতে পারেনি। এরপর আমি ঢাকাতে ব্যাক করি। ঢাকাতে একটা বাসায় আমি মিরপুর 12-তে সি ব্লকে একটা বাসায় ছিলাম। ওই বাসাতে এটা একটা ঘটনা। আমরা পরের ঘটনাতে আবার পরে যাবো। এটা দিয়ে রাতের এই ঘটনা। আচ্ছা বলুন। তো রাতে আমি শুয়েছিলাম, তো টেপ মনে হচ্ছিল যে বাথরুমের টেপটা খোলা। তো রাত্রে আমি খোলা ভেবে আমি গেলাম, বন্ধ করে আসলাম। তো লাইটটা জ্বালানো ছিল বাথরুমের পাশে। আমি শোয়ার পরে শুনছিলাম একটা নুপুরের সাউন্ড আসছিল। তো সেই আলোতে আমি আমার ঘরের ভিতরে দেখলাম যে প্রথমে একটা মহিলার শ্যাডো আসলো।
দেন এটার পরে কিছুক্ষণ পরেই ওর সাথে আরেকটা ছোট বাচ্চার শ্যাডো চলে আসলো। ফাইনালি আমি ওই বাসাটা চেঞ্জ করার পরে একা একটা বাসা নেই, সেই বাসাতে রাতে যখন আমি একা থাকি 1-1:30টার দিকে তাই শুনি আমার ঘরে ঢোকার আগে রান্নাঘরের দরজা পার হয়ে আমার ঘরটাতে আসতে হয়। তো ওই ঘরটার ওই দরজাটা খুললে যে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা প্রায় প্রতিদিন হতো এবং কেউ একজন পাখির ঘরে হাঁটাহাঁটি করতো মাঝরাতে। আমার এবারকার ঘটনাটা বেশ একটু আরেকটু অদ্ভুত ধরনের ঘটনা। এটার প্লটটা হচ্ছে, আমরা ঈদে সাধারণত অন্য সবার মতোই গ্রামে একত্র হই আমরা, খালাতো ভাইয়েরা, কাজিনরা যারা আছি আমরা, এবং হই হুল্লোড় সাধারণত হয়। তো আমরা একবার এরকম বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমরা সাধারণত নানু বাড়িতে উঠি। তো তখন আবার অন্যান্য আত্মীয় স্বজনও ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন অঞ্চলে, এই গ্রামেই হয়তো কয়েকটা গ্রাম পর বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেখানেও আমরা যাই, সেখানে আমাদের প্রচুর আত্মীয় স্বজন থাকে। তো কিন্তু একটা বাড়িতে গিয়ে আমরা বেশ মজা পাই, ছোট থেকেই সেখানে যাচ্ছি, তো এখন অবশ্য যাওয়া হয় না। সেটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের দাদা বাড়ি। তো সেখানে আমিও গিয়েছিলাম এবং সেখানে আমাদের যে ঘটনাটা ঘটেছিল সেখানে আমিও একজন হতে পারতাম, কিন্তু আমি খুবই ফরচুনেট যে আমি ওই দলটাতে ছিলাম না। সেটার কারণ হচ্ছে, আমরা যখন ব্যাক করি ওরা বারবার বলছিল যে আজকে রাতটার থেকে যাও, তোমরা শহরের ছেলে পেলে আবার কি না কি দেখবে, হয়তো কোনো সমস্যা হতে পারে। আর গ্রামে এগুলো প্রচুর থাকে, এই অশরীরী অস্তিত্বগুলো বা বিভিন্নভাবে ভয় দেখায়। তা আমরা সেটা শুনলাম না। অঞ্চলটাও খুব বিদ্যুৎ পর্যন্ত নেই, তো সেখানে স্টে করা আসলে ওরকম ভাবে সম্ভব না। তো যাই হোক, আমরা ফাইনালি চলে আসি এবং একটা ভ্যানও পাই। ভ্যানটা ঠিক করে দেয় ওনারাই, ওই বাড়ির লোকজনরাই। তো কয়েকটা গ্রাম ক্রস করার পর আমার নিজের যে দাদা বাড়ি, আমি সেখানে থেকে যাই। তো থেকে যাওয়ার ফলেই আমি সেই যে ঘটনাটা, আমি সেটা ফেস করি না, আলহামদুলিল্লাহ। আমি সেজন্য খুবই ভাগ্যবান। তো তখন আমি যখন ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই আমার দাদা বাড়ি, তো আমার ওই খালাতো ভাইয়েরা অলমোস্ট 3 জন ছিল ওই ভ্যানটাতে। তো তারা যথারীতি চলে গেল। তো গিয়ে বললাম যে তোরা গিয়ে ফোন টোন দিস, আমি আমার দাদা বাড়ি চলে গেলাম। ওরা চলে গেল। তো ওরা যেটা বললো এরপর থেকে, যেহেতু আমি ছিলাম না, ওদের মুখে শোনা যে আমার এক খালাতো ভাই ও বললো যে আমরা যাচ্ছিলাম এবং ভ্যানওয়ালার সাথেও আমাদের অনেক ধরনের কথা হচ্ছিল। উনি বেশ রসিক গ্রামের মানুষ, বিভিন্ন ধরনের গান গাচ্ছিলেন, ভাওয়া গান, বিভিন্ন গ্রামের যে সময় গান হয় ঐতিহ্যবাহী, সেগুলো তিনি গাচ্ছিলেন। তো এক সময় আমরা একটা রোড ক্রস করছিলাম, গ্রামের মেঠোপথে। যদিও বেশ অন্ধকার, কিন্তু খুব মোটা হরফে লেখা একটা সাইনবোর্ড, যেটা চোখে পড়বে যত অন্ধকারই হোক। আর বিশেষ করে লাল অক্ষরে লেখা, তো সেটা একটু ফোকাস বেশি করছিল। তো সেখানে বেশ বড় অক্ষরে লেখা আছে নিষিদ্ধ ঘর। ওই ঘরটাতে একটা টিনের ঘর, খুব ছোট। তো ওরা বেশ একটু প্রথমে হাসে যে আসলে নিষিদ্ধ ঘর বলতে আমাদের সমাজে সাইনবোর্ডে লেখা ছিল, সাইনবোর্ডে নিজের চোখে দেখেছেন? আমি তো ছিলাম না। আচ্ছা, আমি তো ওই ঘটনাতে ছিলাম না, আমি তো নেমে পড়লাম আগে। আচ্ছা। একটা গ্রাম আগে আমার দাদা বাড়ি, সেখানে ওরা বললো আর কি যে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা গ্রামের ঘর, সেখানে লেখা আছে নিষিদ্ধ ঘর। তো নিষিদ্ধ ঘর বলতে আসলে আমাদের সমাজে একটু অন্যভাবে মিন করা হয়, কিন্তু ওইখানে আসলে গ্রামবাসী ওইটা মিন করে না। এটা হচ্ছে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি পরে বলবেন, পরে আসছে সেটা, হ্যাঁ। আমি আসছি ওখানে। তো ওই যে ভ্যানওয়ালা, উনি বিভিন্ন ওনার এই গানের অত্যাচারেই বরং আমার খালাতো ভাইরা বেশ বিরক্ত হচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে গানটা থামিয়ে দিল, কোনো কথাই সে বলছে না। আর এরা এদিকে ভ্যানে বসে বসে এই টিটকারি মূলক যে কথাগুলো, দেখি রে নিষিদ্ধ ঘর, বা এই একসময় জিজ্ঞেস করে কি ভ্যানওয়ালা ভাই, এটা কি আসলে নিষিদ্ধ ঘর কেন, এটা কেন, এটা আপনার তো এই গ্রামেরই। তো তখন তিনি গ্রামের ভাষায় নাকি বললেন যে ভাইজানরা এগুলো বাদ দেন, তো এগুলো ভালো জিনিস না, এগুলো এই আলোচনা বাদ দেন, এগুলো এখানে ঘটনা আছে, তাড়াতাড়ি দোয়া করেন যেন এই রাস্তাটা তাড়াতাড়ি আমরা পার হইতে পারি, এরকম উনি ওনার ভাষায় বললেন। তো এরকম কিছু দূর যাওয়ার পরে
প্রায়ই ওনাদের মানে ওদের যে ডেস্টিনেশন প্রায় পৌঁছে গিয়েছিল, তার একটু আগে হঠাৎ করে দেখে যে তাদের যে ভ্যানওয়ালা সে তো চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তারা নোটিস করলো যে ভ্যানওয়ালার মাথা থেকে একদম প্রায় কোমর পর্যন্ত চুল নেমে এসেছে, মানে একদম সুশ্রী মেয়েদের যে চুল থাকে, মানে মনে হচ্ছে সেটা একটা মহিলা। আচ্ছা, তো সে তো মহিলা ছিল না, এক্স্যাক্টলি মহিলা ছিল না, পুরুষ ছিল, ডেফিনেটলি সে ভ্যান চালায়, পুরুষ ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার। তো তারা যেটা বললো যে এটা কি, মানে ওরা যে বলবে যে এটা কি বা এটা কেন হচ্ছে, এটাও তো বলার সাহস থাকার কথা না। একটা মানুষ চোখের সামনে বদলে যাচ্ছে এবং সে ইভেনচুয়ালি সে একটা মহিলাই হয়ে গেল। তো মহিলা হওয়ার পরে এখন আর কিছু ডিসকাস করার কোনো প্রশ্নই আসে না, যেটা কি এটা যে সুপার ন্যাচারাল কিছু হচ্ছে, স্বাভাবিক কিছু ঘটছে, এটা বুঝাই যাচ্ছে, এটা সবাই বুঝতে পারবে। তো এখন ওদের যে ভাষ্য শুনলে হাসি পায়, কিন্তু ওদের জন্য হাস্যকর ছিল না। ওরা বলে যে কে কোন দিকে আমরা জানি না, আমি একদিকে আর অন্যরা অন্যদিকে, কিসের ভ্যান আর কিসের ভ্যান চালক আমরা কিছু জানি না। পরে আমরা যার যার মতো আলাদা হয়ে যাই। তো সবচেয়ে যেটা ইন্টারেস্টিংলি যে ওই ওদের মধ্যে থেকে একজনকে পাওয়া যায় একটা তাল গাছের উপরে। আচ্ছা, এটাই হচ্ছে একটু বেশি অদ্ভুত। আর বাকিরা ওই গ্রামের মেঠোপথের পাশে সাধারণত যে ধান ক্ষেত থাকে, বিভিন্ন ক্ষেত থাকে, ওখানেই পড়েছিল তারা। আর তাল গাছের উপরে যে ছিল সে বেশ ইনজোর্ড ছিল। কিভাবে গিয়েছিল এটা আমরা বুঝতেই পারছি। উনার কিছু মনে নাই, উনি কিছু বলতে পারেন না, একজন শুধু বলতে পারে, আর বাকিরা প্রায় বলতে পারেন অনেকদিন তারা অ্যাবনর্মালি ছিল। এরকম ঘটনা ঘটলে সবাই খুবই স্বাভাবিক। পরবর্তীতে ওদের কি গ্রামবাসী জিজ্ঞেস করলো, আর তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছিল যে এরা শহরের ছেলে। কি হয়েছিল তোমাদের? বললো যে একজন শুধু ভাগ্য ভালো বলতে পেরেছিল যে আমাদের এই ঘটনা হয়েছে। পরে ফাইনালি গ্রামবাসী যেটা তাদেরকে ইনফর্ম করলো যে ওই ঘরটাতে, তাও তো অনেক দিন আগের কথা, সেই 90s এর ঘটনা এটা। জি, একটা মেয়ে বেশ মানে নির্যাতিত হয়েছিল যেভাবেই হোক কিছু মানুষের দ্বারা। তো সেই অপমানটা সে সহ্য করতে পারছিল না। আচ্ছা, তো ফাইনালি সে ডিসাইড করে যে সে আত্মহত্যা করতে চায়। কাজটা যদিও গর্হিত কাজ, তারপরে সে ফাইনালি সেটা করে এবং করার ফলে এবং সে এটা এক্সিকিউট করে ওই ঘরেই। আচ্ছা, যে ঘরটাতে পরবর্তীতে মানুষ যে ভেঙে ফেলবে সেই সাহসটাও কেউ করে নাই। কারণ এখানে একটা জিনিস আমি না বললেই না, ওই ঘরটা যেই ভেঙে ফেলতে চেয়েছে, পরবর্তীতে ওই গ্রামে তার লাশ পাওয়া গেছে এবং এমন লাশ, সেই লাশটা কোনো মানুষ তাকে হত্যা করেনি। কোনো সে কখনো মানে কোনো মানুষ, নিহত মানুষ ওয়ান্টেড ছিল না, মানে একদম দেহ তার সব ঠিকঠাক আছে, কিচ্ছু হয়নি, সে এমনি মারা গেছে। এটা হওয়ার কথা না, যদিও মানুষ যে কোনো ভাবেই মরতে পারে যে কোনো বয়সে, কিন্তু এই ঘর ভাঙার সাথে এই ব্যাপারটা, এই পরামর্শটা দিয়েছে যে এরকম একটা ঘর ভেঙে ফেলা হোক। সে পরের দিন না হলেও কিছুদিন পর তার অস্বাভাবিক মৃত্যু গ্রামবাসী দেখেছে। বেশ সবাই এটা নিয়ে খুব বেশ উদ্বিগ্ন ছিল। তো তো আমার সেই খালাতো ভাইদেরকে ইনফর্ম করা হলো যে এই ঘরটা এরকমই একটা অভিশপ্ত ঘর, এবং তোমরা যে দেখতে পাচ্ছ এই ঘরটা, প্রশ্ন আসতে পারে যেটা ভেঙে ফেলা হয় না কেন, এই হচ্ছে কারণ। রাসেল ভাই, আমার মনে হয় সেটা ঘরটা এখনো থাকতে পারে। আমি জানি না, অনেকদিন সেই গ্রামে যাওয়াও হয় না, তবে ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিল। বেশ ইন্টারেস্টিং, শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আব্দুর রহমান বাবু, আমার সেকেন্ড ঘটনাটা বলার জন্য। আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার ছোট বোনের একটা ঘটনা। ওর নাম আয়েশা সিদ্দিকা বর্ষা। আমি আর ও একই ঘরে থাকি। ও আমার পাশের রুমে থাকে, আমি আমার রুমে থাকি। তো যেদিন রাতের ঘটনা, ওই দিন রাতে আমি আমার রুমেই ছিলাম, ও ওর রুমে ঘুমায়। তো মাঝরাতে ও যেটা বললো যে ওর একটা সময় ঘুমটা ভেঙে যায়, যে কোনো কারণে ওর ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে ও যেটা খেয়াল করে, ওর মশারির সামনেই ও দেখতে পায় যে অন্ধকারে কালো আবরণের দুটা মানুষ দাঁড়ানো, কিন্তু তাদের চোখগুলা জ্বলছিল, বেশ উজ্জ্বল ছিল তাদের চোখগুলো। তো ওর কথা মতে যে ওই যে দুটা মানুষ ছিল, তাদের একটা ছিল ছেলে এবং একটা ছিল মেয়ে, এবং ছেলেটার চেয়ে মেয়েটা একটু ছোট ছিল। তো ও ব্যাপারটা দেখে বেশ ঘাবড়ে যায়
এবং ও কি মনে করে হঠাৎ করেই মশারির ভিতর থেকেই ওর হাতটা দিয়ে সেই দুজনকে ধরার চেষ্টা করে। হয়তো বা কৌতূহলবশতই যে জিনিসটা ও কি ঠিক দেখছে নাকি ভুল দেখছে, কি মনে করে ও ধরার চেষ্টা করে। তো ধরার চেষ্টা করে ও ধরে, ও বলছিল যে ভাইয়া আমি মনে হয় ওর হাতটা ধরতে পারছিলাম। তো হাতটা ধরতে পারে, ও বলে যে ওটা অসম্ভব নরম ছিল, বেশ নরম ছিল। তো এটা দেখেই ও ওর সর্বশক্তি দিয়ে প্রথমে চোখ বন্ধ করে ফেলে, চোখ বন্ধ করে জিনিসটাকে ভোলার চেষ্টা করে, বাট ভুলতে পারে না। তারপরে ও বলে যে ওর সর্বশক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ও বলছে যে আমি এত জোরে চিৎকার করার চেষ্টা করছিলাম কিন্তু আমার মুখ দিয়ে মনে হচ্ছিল কোনো আওয়াজ বের হচ্ছিল না। তারপরে ও অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু আমি পাশের রুম থেকে কিছুই শুনতে পাইনি। ও ভয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। কি মনে করে ওর মাথায় বুদ্ধি আসে যে ফোনটা নিয়ে ও আম্মার নাম্বারে ডায়াল করে। তারপরে আম্মা যখন ফোনটা ধরে, আম্মা বুঝতে পারে যে অবশ্যই মাঝরাতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, এই জন্যই মেয়ে ফোন দিয়েছে। তো আম্মা ঘর থেকে বের হয়ে আসে, দৌড়ে আসে, এসে আমার রুমে জোরে জোরে দরজায় নক করতে থাকে। কিন্তু আমি তখনও ঘুম থেকে জাগিনি। পরে ও যেভাবেই হোক ওই ভয়ের ভিতরেই ও উঠে এসে দরজাটা খুলে দেয়, কোনোভাবে দরজাটা খুলে দেয়। তখন আমি জাগি। তো তারপরে ও আম্মা ওকে নিয়ে আম্মাদের রুমে যায় এবং ওকে আম্মার পাশের রুমে ঘুমাইতে দেওয়া হয়। তো ও তখনও ভয়টা পাচ্ছিল এবং ও বলল যে ভাইয়া আমি ওই জিনিসটা ফিল করিনি, কিন্তু আমি তারপরে যখন শুই আমি অনেক বেশি নুপুরের শব্দ পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে আমাদের টিনের ছালে কেউ একজন নুপুর পরে অনবরত একবার সামনের দিকে এবং একবার পিছনের দিকে হাঁটাহাঁটি করছে। এই ছিল আমার সেকেন্ড স্টোরি। আসল ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য।